সো এটা ডিলিট করে দিলাম। আর এই স্ট্রিক্ট ডাউনলোড করব, এখনও কিন্তু লোডিং। সো আমি চাইলে কিন্তু ডাউনলোড করতে পারবো না, এখানে ডাউনলোডের অপশন আসবে। ওকে ফাইন, আমরা প্রজেক্ট ফোল্ডার রেডি করি। আমাদের প্রজেক্ট ফোল্ডার রেডি করার জন্য ওয়েবে যাব, দেন হচ্ছে ক্লাসে ঢুকবো 278, এবং এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম হচ্ছে স্ট্রিক্ট। এবং স্ট্রিক্ট ওয়েবসাইটটা আমরা ডিজাইন করব বুটস্ট্র্যাপ 4 দিয়ে। এখনও ডাউনলোড হয়নি, এখনও লোডিং। মাঝে মাঝে মনটা চায়, কিছুই চায় না অবশ্য, এখনও লোডিং হচ্ছে কেন জানি। এই জায়গাগুলোতে এসে থমকে যায় কেন জানি, লোডিং হচ্ছে, অপশনটা আসেই না। আচ্ছা, এটা হয়ে যাক, এটা হয়ে যাক। এই যে আবার হয়েছে স্ট্রিক্ট, এখানটায় আমরা ডাউনলোড করব। এখানে ক্লিক করে এই যে ডাউনলোড অপশনে যাব, ডাউনলোড করব স্ট্রিক্ট। ডাউনলোড হতে বেশি টাইম লাগবে না, আবার লাগতেও পারে। আচ্ছা, তাড়াতাড়ি হচ্ছে এবার। এবং এই প্রজেক্ট ফোল্ডারে আমরা এটা স্ট্রাকচারার ওয়াইজ কাজগুলো করব। তবে আমরা যদি স্ট্রিক্ট প্রজেক্টটা স্যাস দিয়ে করি কেমন হয়, আমরা স্যাসের উপর একটা ধারণা পাবো গাইস। সবাই বুঝতে পারছেন কথা? আমরা স্যাস দিয়ে করার চেষ্টা করব, তাহলে একটা মোটামুটি ধারণা পাবো স্যাসে কিভাবে কাজ করে। যেহেতু আমাদের কোডিং নলেজ ভালো, আমরা জানি যে কিভাবে বুটস্ট্র্যাপ ইউজ করে, কিভাবে কোডিং স্ট্রাকচার ওয়াইজ কাজ করে, সিএসএস কীভাবে করে আমরা জানি। আমরা এর সাথে স্যাস ইনক্লুড করব, এটা আমাদের নতুন একটা মাত্রা এনে দিবে কাজে। সো এটার জন্যই আমি এগুলো সব ডিলিট করে দিই। হট গ্যাজেট, এটা আমরা কালকে কাজ করেছিলাম। এই জায়গাটায় আমরা যে ডাউনলোড করবো সেটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানটা অ্যাড করি। তারপর আমরা এক্সট্র্যাক্ট করব, এক্সট্র্যাক্ট হেয়ার। ওকে, এবার ডিলিট। এক্সট্র্যাক্ট ভিতরে দেখবেন অনেকগুলো ফাইল। এবং ওয়েবসাইটটা আসলে কীরকম, এটা কিন্তু এর মধ্যে আছে। ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা পিএইচডি ফাইল, পিএইচডি ফরম্যাট। আমি যদি আমার এই ওয়েবসাইটটাতে যেয়ে ক্লিক করি এবং এই পিএইচডিটাকে যদি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো। তাহলে ইন্টারফেসটা বুঝবো যে আসলে কীভাবে ডিজাইন করতে হবে। বোঝা গেছে? কিন্তু আমরা পিএইচডি টু এসটিএমএল করব না, এটা আমরা অন্য একটা প্রজেক্ট যখন করব তখন করব, এখন না। এই প্রজেক্টটা আমরা স্যাসের উপরে প্রায়োরিটি দিয়ে কাজগুলো করার চেষ্টা করব। আমাদের স্যাস বোঝা দরকার, রাইট? ওকে, একটু দাঁড়ান, জুম করি। ওকে, এবার দেখেন, বুঝতেই পারতেছেন আমাদের কি করতে হবে। তো এই ডিজাইনটা করতে হবে, মেনু বানাতে হবে, এই জিনিসগুলো করতে হবে, হোভার এফেক্ট দিতে হবে, সেটা আমরা পরে শিখব। আজকে শিখব কিন্তু শেষের দিকে, এবং এই জিনিসগুলো রাখবো। ওকে, এখন প্রজেক্ট ফোল্ডারে এটাকে আমরা বলতে পারি না ইমেজেস, ইমেজেস। এবার এখানে আরও কিছু ফোল্ডার তৈরি করব, সিএসএস। দেন আমাদের আরেকটা ফোল্ডার ফাইল তৈরি করতে হবে, নাম হচ্ছে index.html। অলরেডি আপনারা এগুলোর সাথে নোন, জানেন। এবং সিএসএসের ভিতরে আমরা সিএসএস ফাইল তৈরি করব, নাম দিব হচ্ছে style.css। ডান। স্ট্রিক্টের ভিতরে আমরা সিএসএস ফোল্ডার তৈরি করলাম এবং ফাইলটা ক্রিয়েট করলাম। ওকে, এখন আমরা যে সিএসএস করি, আমরা দেখা যায় যে হেডিং ট্যাগে যখন কোনো সিএসএস করি, এটা আমরা অন্য কোথাও যখন হেডিং ট্যাগ ইউজ করি, সেখানেও কিন্তু আমাকে সিমিলার ওয়েতে আবার সিএসএস করতে হয়। তো আমি বাড়তি যে সিএসএস করছি এটা না করে আমি কম্প্রেস করব, অর্থাৎ অল্প কোডে যেন আউটপুটে জেনারেট হয়। দ্যাটস ওয়ে আমরা স্যাস ইউজ করব। স্যাস হচ্ছে এক ধরনের কম্পাইলার, যেটা রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। রুবি হচ্ছে পিএইচপির মধ্যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ল্ডের সবচেয়ে দামি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং আপনি যদি রুবি শিখতে পারেন, তাহলে আপনার মিনিমাম স্যালারি, এমনি আপনি যদি একটা কোম্পানিতে ইন্টার্ন হিসেবে জয়েন করেন, আপনার স্যালারি হবে 3 লাখ। তাহলে চিন্তা করেন, আপনি যদি এক্সট্রিম লেভেলের মানে কোডার হন, তাহলে আপনার মিনিমাম স্যালারি 10 লাখ, 12 লাখ, 15 লাখ।
বুঝতেই পারতেছেন রুবি কোন লেভেলের কোডার হতে হবে এবং রুবি কোথায় কোথায় ইউজ করা হয়। ওয়ার্ল্ডের বেস্ট ওয়েবসাইট, ক্রিটিক্যাল সিকিউর যে ওয়েবসাইটগুলো, সেগুলো কিন্তু রুবি দিয়ে তৈরি করা। সো আমরা এই স্ট্রিক্ট ওয়েবসাইটটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে অ্যাড করে দেব। ইনিশিয়াল স্টেপগুলো আমরা ডান করি। ইন্ডেক্সের ভিতরে আমরা কি করব, ইন্ডেক্সের ভিতরে আমাদের গেট বুটস্ট্র্যাপের স্ট্রাকচারটা নিয়ে আসব। তো আমরা এখানে বলি গেট বুটস্ট্র্যাপ, দেন হচ্ছে লেআউট, অ্যাকচুয়ালি গেট স্টার্টেডে যাব, ইন্ট্রোডাকশনে যাব, এটাকে কপি করব, দেন আমরা এখানে অ্যাড করে দিই। এটা তো আমরা বুঝি। এখানে আমরা বলবো স্ট্রিক্ট, ওকে, আর কিছু লেখার দরকারও নাই। নিচের দিকে আমরা লিখব হচ্ছে লিঙ্ক সিএসএস স্টাইল ডট সিএসএস, বাট আমরা স্টাইল ডট সিএসএসে কোনো সিএসএস করবই না। আমরা পুরো সিএসএসটা করব স্যাসের মধ্য দিয়ে, এবং যাতে আমাদের কোডিং স্ট্রাকচার আরও জোস হয়। এবং স্যাস যদি ইউজ না করেন তাতেও আপনার কোনো সমস্যা না, আপনি ওয়েবসাইটটা সুন্দরভাবে করতে পারবেন বুটস্ট্র্যাপ দিয়েই। কিন্তু আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করব, বুটস্ট্র্যাপের যে লেআউটটা সেটা আমরা ইমপ্লিমেন্ট করব, এবং এই বুটস্ট্র্যাপের যে সিএসএস ফাইলটা আছে এটাও কিন্তু স্যাস দিয়ে তৈরি করা, বাট আমাদের স্টাইল ডট সিএসএসটাও স্যাস দিয়ে করব। কেন করব? একটা জিনিস বলি শুনেন, মার্কেট প্লেসে আপনি দেখবেন পিএইচডি টু এইচটিএমএল এর কাজ আছে প্রচুর, পিএইচডি টু বুটস্ট্র্যাপের কাজ আছে প্রচুর, কিন্তু রিকোয়ারমেন্ট বলে, নিচের দিকে রিকোয়ারমেন্ট বলে যে আপনার এগুলো জানতে হবে, রেসপন্সিভ জানতে হবে, জাভাস্ক্রিপ্ট যে করে জানতে হবে, পিএইচপি জানতে হবে, সিএসএস জানতে হবে। দেখবেন এগুলো যখন দেয় 50 থেকে 80টার মতো বিট পড়ে এক একটা জবে, বাট যদি কোথাও লেখা থাকে কিওয়ার্ড হিসেবে বা রিকোয়ারমেন্ট লেখা থাকে যে আপনাকে স্যাস জানতে হবে, তাহলে দেখবেন বিট হয় 5 থেকে 10টা। মানে আপনি 50টা বিটের জায়গায় 5টা 10টা বিট পাবেন যদি স্যাস উল্লেখ থাকে যে আপনাকে এটার উপরেও দক্ষতা রাখতে হবে। বুঝতে পারছেন স্যাসের ডিমান্ডটা কীরকম। দ্যাটস ওয়াই আপনাদের এগুলো শিখতে হবে। আমি চাই না আপনাদের ভিতরে কেউ অপরচুনিটি হারান, অপরচুনিটি মিস করেন। সবাইকে যে সব কিছুতে এক্সপার্ট হতে হবে, সবাই যে সব কিছু কাজে লাগাবেন এমনটাও কিন্তু না, কিন্তু সবগুলোর উপরে বেসিক নলেজ তো থাকা দরকার, যাতে আপনি ফিউচারে ক্লায়েন্ট যদি বলেও যে তুমি এটা পারো কি না, আপনি যেন দাবি করে বলতে পারেন হ্যাঁ আমি পারি, আমি জানি এটা। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের কাজ থাকতেই পারে, সেটা আপনি রিসার্চ করলেন, গুগল করলেন, একটা এক্সপিরিয়েন্স নিলেন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এমন একটা কাজ, মানে মার্কেট প্লেস এমন একটা জিনিস, আপনি যতই কোর্স করেন না কেন, যতই আমি শেখাই না কেন বা আপনারা শেখেন না কেন, ক্লায়েন্টে যখন কাজ করবে তখন রিয়াল এক্সপিরিয়েন্সটা হয়। আপনি এখানে যা শিখছেন সেটা আপনার কাজে লাগবে ফিউচারে, নিজে নিজে প্র্যাকটিস করার জন্য কাজে লাগবে, প্রজেক্ট করার জন্য কাজে লাগবে। বাট যখন ক্লায়েন্টের কাজ করবেন দেখবেন 20 to 30% বা 40% আপনি জানেনই না। নতুন নতুন জিনিস আপনি নতুন নতুন জিনিস দেখবেন, ওইটা আপনাকে রিসার্চ করে করে বের করতে হবে, শিখতে হবে, শেখাতে হবে, এবং এটাই আপনাকে দেখবেন নতুন স্কিল গ্যাদার করছে। এই জন্য বলে যেই মানুষটা যত বেশি প্রজেক্ট করে, ক্লায়েন্টের যত বেশি কাজ করে, সেই মানুষটা তত বেশি স্কিলফুল। কেন বলে? আপনি যতই ভালো প্রতিষ্ঠান থেকে কোডিং করেন না কেন, শেখেন না কেন, এইটা আপনার কোনো কাজে দিবে না যদি না আপনি কাজে না লাগান। আই হোপ যে সবাই আমার কথা বুঝতে পারছেন, রাইট? আমার কথা বোঝা যায় সবার? না না না, স্যাসের যে কম্পাইল সিস্টেমটা এটা রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা। রুবির আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে সিএসএসের কাজ। ওকে ফাইন গাইস, এখন দেখেন যেহেতু আমরা স্যাস নিয়ে কাজ করব, আমাদের এই জায়গাটা একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। মানে আমি স্যাস ফোল্ডার বানাতে পারি, অথবা নর্মাল একটা সিএসএস ফাইলের মধ্যে এর মধ্যেও করতে পারি, এর মধ্যে করলেও করতে পারে, সমস্যা নাই, এটা বাদ। এর মধ্যে আমরা একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করব, এবং এটার নামও দিব কিন্তু স্টাইল, মানে আমি সিমিলার নাম দিতে যাচ্ছি, যদি আপনি অন্য কোনো নাম দেন তাতেও কোনো সমস্যা নাই। তো আমি এখানে বলবো স্যাস, SCSS, মানে হচ্ছে স্যাসি সিএসএস, স্যাসি সিএসএস এটার মানে। তো আমি এই পর্যায়ে এটা বানালাম, এবং আপনি চাইলে এখানেও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কোড করব কিন্তু এখানে, আর অটোমেটিক্যালি এখানে কম্পাইল হয়ে যাবে। তবে এটা সিস্টেমটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। আমাদের প্রথমত রুবি ইনস্টলার নামে একটা অ্যাপস আছে, সেটা ডাউনলোড করতে হবে। ডাউনলোডসে ক্লিক করবেন রুবি ইনস্টলারে, এবং উইথাউট ডেভ কিট এইটাকে ডাউনলোড করবেন, উইথাউট ডেভ কিট।
রুবির আপডেট ভার্সনটা ডাউনলোড করবেন। করার পর এটাকে জাস্ট ইনস্টল করবেন। নট এ বিগ ডিল, ইনস্টল করা খুব একটা কঠিন কাজ না। আমার এখানে ডাউনলোড হতে টাইম লাগবে। সো আপনার এটা ইনস্টল করার পর নর্মাল অ্যাজ ইউজুয়াল যেভাবে ইনস্টল করে ঠিক সেভাবে ইনস্টল করবেন। করার পর এখানে সার্চ দিবেন, অথবা আমি যদি এখানে যাই আপনারা দেখবেন এখানে যদি একবার দেখায় আপনাদের যে রুবি দিয়ে সার্চ দিই, যখন আপনি ইনস্টল করবে তখন এটা বের হবে, স্টার্ট কমান্ড প্রম্পট। এটার দরকার নাই। আপনারা যেটা করবেন সিএমডি দিয়ে সার্চ দেবেন, কমান্ড প্রম্পট, এটাকে ওপেন করবেন। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা উইন্ডোজে থাকে। যারা ম্যাক ইউজ করেন তাদের মনে হয় টার্মিনাল বলা হয়, কিন্তু যারা উইন্ডো ইউজ করে প্রত্যেকের আছে। সার্চ দিয়ে দেখতে পারেন, এখনই বের হবে। বুঝতে পারছেন? তো আপনি যদি সিএমডি দিয়ে সার্চ দেন পাবেন এটা। ওকে, এই জায়গাটায় ফরিদ দেখাচ্ছে, রাইট? আমাদের এখানে যেটা করতে হবে স্যাসটাকে ইনস্টল করতে হবে। আমরা কিন্তু রুবি প্লাগইনটা ইনস্টল করেছি, যেটা অলরেডি আমার ইনস্টল করা আছে, কিন্তু এখন আমাদের স্যাসটাকে সেট আপ করতে হবে। যে আমি স্যাসটা স্টার্ট করছি এবং এই সিএসএস এবং স্ট্যান্ডার্ড সিএসএসের মধ্যে একটা কানেকশন তৈরি করছি। যেমন আমি যদি বলি হ্যালো বা সামথিং, যেটা লিখলাম, সেভ করলাম, এইটা অটোমেটিক্যালি এখানে দেখাবে, সেটা কিন্তু হবে না। সো এটা করার জন্য সিএমডিতে এখানে কিছু একটা লিখতে হবে। কি লিখব? সেটার জন্য যেতে হবে saslang.com, এই ওয়েবসাইটটাতে যাবেন। গাইড আপনাকে বলে দিবে যে কি করতে হবে। এইখানটায় আপনারা দেখবেন তারা সেট আপের কথা বলছে, কীভাবে সেট আপ দিতে হয়। আর আমি যদি এখানে ক্লিক করি, ইনস্টলে যদি যাই, তাহলে তারা বলে দেয় যে কীভাবে ইনস্টল করতে হয়। আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, তবে এটার থেকে আমি যেটা নিয়ম দেখাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে ইজি নিয়ম। এখানে দেখবেন বলছে npm ইনস্টল জি স্যাস, সেট আপের কথা বলছে, এখানে ইনস্টল স্যাস বলছে, চোকো। তো এখানে আমি কিছু জিনিস তৈরি করে রাখি আমার গিটহাব প্রোফাইলে। আমি যদি এগুলো দেখাই তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে, এবং এভাবে আপনি এটাকে ইনস্টল করবেন। এখানটা দেখতে হবে জেম ইনস্টল স্যাস, মানে ওরা লিখেছে চোকো ইনস্টল স্যাস, আমাকে লিখতে হবে জেম ইনস্টল স্যাস। কীভাবে কী করবেন দেখেন। আপনি চাইলে এটাকে কপি করতে পারেন অথবা লিখতেও পারেন এই জায়গাটায়। তো আমি এখানে কন্ট্রোল ভি ক্লিক করে বসা দিলাম, রাইট ক্লিক করলে কিন্তু হবে না। এবার আমি ইন্টার দিলাম, ইন্টার দেওয়া মাত্র দেখবেন ও অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। মানে খুব কঠিন কাজ না, কিন্তু শুধুমাত্র জেম ইনস্টল স্যাস দিবেন, ইনস্টল হওয়া শুরু। একটু টাইম নেবে। একটু টাইম নেবে। সো এখানে যদি যাই, আবার হচ্ছে কাজ, জেম ইনস্টল স্যাস, কাজ হয় না। এখানে বলছে যে ইনস্টল করার পরে এটা দিতে হবে, তারপরে আমাদের ওয়াচ করতে হবে, শেষ। কমান্ড বেশি না। ও ও এই যে হয়ে গেছে। হ্যাঁ, মানে কম্পাইল করতে টাইম নিচ্ছিল। ডান, হয়ে গেছে। সো রুবি স্যাস হ্যাজ রিচড এন্ড অফ লাইফ, হয়ে গেছে। শুড নট লঙ্গার বি ইউজড। হ্যাঁ, কি বলে, সাকসেসফুলি ইনস্টল স্যাস। আচ্ছা, এটা উপরে কমান্ড, পরে হয়ে গেছে। এটা যখন হবে বলছে ওয়ান জেম ইনস্টলড। এরপরে যেটা করবেন, আমাদের ডিরেক্টরিতে যেতে হবে। ডিরেক্টরি মিন্স এই যে ফোল্ডারটা, এই ডিরেক্টরিতে আসতে হবে। এখানে কিভাবে আসবো? এখানে যদি ক্লিক করেন আপনারা দেখতে পাচ্ছেন জি ড্রাইভ ক্লাস এসএসবি 278 স্ট্রিক্ট সিএসএস, রাইট? তো আমাদের যেতে হবে ওইখানটায়। তো যেহেতু এই যে জি ড্রাইভ, আমাকে জাস্ট লিখতে হবে জি, ইন্টার দেন, আসে। আমাকে লিখতে হবে সিডি জি, আসে না। সহজ নিয়ম, জি দিবেন, স্ল্যাশ দিবেন, ইন্টার দিবেন। ও সরি, জি দিবেন, ব্যাকস্ল্যাশ দিতে হবে, ব্যাকস্ল্যাশ। এটা ভুলে গেছি। ও পাইছি, সেটা হচ্ছে জি কোলন দিতে হবে, তাহলে আপনি চলে আসবেন। এখন মনে করেন আপনি অন্য একটা ড্রাইভে যাবেন, এফ ড্রাইভে যাবেন, তাহলে এইখানটা লিখতে হবে এফ কোলন, ইন্টার দেন, তাহলে এফ ড্রাইভে চলে যাবেন এবং এর ভিতরে যে কোনো ফোল্ডারে আপনি প্রবেশ করতে পারবেন। তো আমি ওয়েবে যাব, ওয়েবে যাওয়ার পরে ক্লাসে ঢুকবো,
ক্লাসে ঢোকার পরে 278-এ ঢুকবো এবং এখানে স্ট্রিক্টে ঢুকবো, রাইট? তাহলে এখানে যাই, যদি কমান্ড ভুল হয় তাহলে নেবে না। এখানটায় আমি যাব হচ্ছে জি ড্রাইভে আসলাম, তারপরে হচ্ছে ক্লাস, তাহলে বলতে হবে সিডি। ডিরেক্ট আপনি ক্লাস বললে হবে না, কিন্তু হবে না, বলতে হবে সিডি, তারপরে বলতে হবে ক্লাস, ইন্টার দেন, তাহলে ক্লাসে ঢুকলো। দেন হচ্ছে SSB 278, তারপরে বলেন সিডি SSB _ 278, তাহলে ওর ভিতরে ঢুকলাম। এরপর হচ্ছে স্ট্রিক্ট, সিডি স্ট্রিক্ট, ঢুকলাম, ডান। এরপরে সিডি, এরপরে কোথায় ঢুকবো বলেন তো? CSS ফোল্ডারে, CSS প্রবেশ করলাম, ডিরেক্টরি পাইয়ে দেয়, পারফেক্ট। এখন এর ভিতরে ঢোকার পর আমাদের এই দুটো ফাইলকে কল করতে হবে। এখানটায় কল করতে হবে হাউ, এখানে দেখবেন বলা আছে যে স্যাস ওয়াচ, এই জিনিসটা ইউজ করতে হবে। তো আমি এখানে বলি স্যাস ড্যাশ ড্যাশ ওয়াচ, মানে স্যাস এটা কম্পাইল করবে, এই কারণে এটা বলা। তারপরে স্পেস দেওয়ার পরে ফোল্ডারের নাম, ফোল্ডারের নাম হচ্ছে প্রথমত যেটা স্যাস সেটা বলতে হয়, অর্থাৎ আমি বলবো style.scss, তারপরে হচ্ছে কোলন, দেন style.css, বুঝতে পারছেন? এবার আমি ইন্টার দেব এবং দুটোর মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। স্যাস ইজ ওয়াচিং ফর চেঞ্জেস, প্রেস Ctrl+C টু স্টপ, বাট আমি স্টপ করছি না। কি বলছে? স্টাইল SCSS লাইন 1 ভুল আছে, কেন বলেন তো? এই যে দেখেন ভুল বের হয়ে গেছে, ভুল আছে হচ্ছে এইটাতে, এই কারণে ভুল বলতেছে। সেভ করেন, দেখেন কোনো ভুল নাই। এবার এখানে দেখেন জিনিসটা কমপ্লিট হচ্ছে এবং এই যেটা দেখেন নতুন একটা ফাইল জেনারেট হয়েছে, স্যাস ক্যাশ জেনারেট হয়েছে, যা কিছু করব সব এখানে জমা হবে। বোঝা গেছে জিনিসটা? তো আমি দুটো জিনিসকে ওপেন করার জন্য ভিউতে যাব, লেআউটে যাব, 2 কলামস তৈরি করব এবং style.cssটা এখানে রাখবো, কারণ আমাদের স্টাইলে কিন্তু কোনো কাজ নাই, কাজ হচ্ছে style.scss-এ কাজ করব। আমি এখানে যদি বলি h1 সেকেন্ড ব্র্যাকেট, যদি বলি কালার রেড, সেভ যদি করি, দেখেন কালারটা চলে আসলো লাইভ। তো এইখানে এটা কালার করার জন্য এই প্লেন টেক্সটে ক্লিক করবেন, করার পর এটাকে বলবেন CSS, তাহলে কালারটা চলে আসবে। সবাই বুঝতে পেরেছেন কি করলাম? সবাই ক্লিয়ার এতটুকু? কারো কোনো কোশ্চেন? না, হবে না। লাইভ সার্ভারে কাজ করতে গেলে আপনি গিটের মাধ্যমে কাজ করতে পারেন, গিট দিয়ে করতে পারবেন, গিট পুশ পুল করে করতে পারবেন। আমরা গিট শিখব পরে। ওকে, এখন আমাদের এই পর্যায়ে সেট আপ ডান। আমি জাস্ট স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো, জাস্ট চোখ এখানটা দিয়ে রাখেন। এখানটায় এইটা ডিজাইনের কাজ করবো, রাইট? প্রথমত হচ্ছে আমরা মেনু বানাবো, আমাদের কিন্তু সেট আপ ডান। যখন আমরা CSS করব তখন আমরা এটা নিয়ে চিন্তা করবো, স্যাস নিয়ে, এখন না। বোঝা গেছে? এবার আসেন index.html, এইখানটা প্রথমত কি মার্কআপ করবো, আমরা মার্কআপটা সেরে ফেলি। মার্কআপ করার জন্য কম্পোনেন্টসে যাব, আমরা একটা কাজ করি, সেকশন ওয়াইজ কাজ করি, তাহলে আমাদের স্যাসের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ন্যাপবারে যাই, ন্যাপবার যাওয়ার পরে আমরা এটাকে কপি করি, দেন এইখানটায় পেস্ট করে দিই। আমরা অলরেডি নোন যে কি করতে হবে, এই জায়গাটায় ডিপ দিয়ে কন্টেইনার দেব এবং এই ডিভের পার্টটা ন্যাভের ভিতরে এইখানটা অ্যাড করে দেব, রাইট? এবার আমরা ভিউ ব্রাউজারে যাই, আমরা মেনু দেখতে পাচ্ছি, রাইট? এবার এক্স্যাক্টলি এইরকম স্ট্রিক্ট লোগোটা অ্যাড করব। লোগোটা অ্যাড করব হচ্ছে এইখানটায়, লোগোটা পাওয়া যাবে হচ্ছে এইখানটায়, এই যে স্ট্রিক্ট এই লোগোটা যেমনটা আছে এক্স্যাক্টলি ওইভাবে রাখেন। এখানে আমি বলবো ইমেজ ট্যাগ, তারপর হচ্ছে ইমেজেস স্ল্যাশ লোগো। দেন আমি এখানে অল্টারনেটিভলি যদি চাই স্ট্রিক্ট বলতে পারি, ক্লাসও দিতে পারি আমাদের ইচ্ছা মতো।
আমাদের এখানে কিন্তু কোনো সার্চ ফ্রম নাই, ইভেন আমাদের এগুলো লাগবে না, ইভেন আমাদের এটাও লাগবে না, সব তুলে ফেলি। এই জায়গাটা কি দিব? দিব হচ্ছে হোম অ্যাবাউট গ্যালারি কন্ট্যাক্ট, হোম অ্যাবাউট গ্যালারি কন্ট্যাক্ট, রাইট। সো আমি যদি এখন রান করি, আমাদের ওয়েবসাইট ইন্টারফেসটা এরকম। এই মেনুটাকে ডান দিকে নিয়ে আসতে হবে, এখানটা বলবো ML অটো, যাতে মার্জিন লেফট অটো হয়, রিলোড দিলে ডান দিকে চলে আসছে। বাট এইরকম লাগবে আমার। তো আমাদের একটা ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি না এই জায়গাটায়? একটা ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি। তাহলে গুগল ফন্ট থেকে ফন্ট নিয়ে আসি। অলরেডি আমরা নোন যে গুগল ফন্ট থেকে কীভাবে ফন্ট নিয়ে আসে। আমি শর্টকাট করার জন্য গুগল ফন্টে না খুঁজে আমি এখান থেকে নেই, যেটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। তাহলে আমাদের অল্প কাজে অল্পতেই হয়ে যাবে কাজটা। এবং আমরা দিব হচ্ছে স্যাসে, এইখানটায় দেখবেন এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আমার কিন্তু ওয়েবসাইটে এইটা লিঙ্ক করা আছে, স্ট্যান্ডার্ড সিএসএস, এটা কিন্তু লিঙ্ক করা নাই। এর কাজ হচ্ছে আমার ওয়েবসাইটটাকে দ্রুত কাজ করানো। আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে ইম্পোর্ট করলাম এবং বডিতে আমরা এটা দিলাম। আমরা চাইলে ফন্ট সাইজ দিতে পারি যে 16 পিক্সেল, ম্যানুয়াল একটা কাজ করলাম। লাইন হাইট দিয়ে রাখতে পারি, যেটা বডিতে থাকবে অলওয়েজ 1.6 এরকম রাখলাম, ঠিক আছে। এবং দেখেন ডান দিকে অটোমেটিক্যালি কাজ করবে, মানে একই জিনিস, কিন্তু এটার অ্যাডভান্স কিছু জিনিস আছে সেটা আমি এখনও দেখাইনি। সো এই অবস্থায় এই যে ন্যাপ বার, তারপর হচ্ছে এলআই, অ্যাঙ্কর ট্যাগ, এটা ডিজাইনের কাজ করব। এটা কিভাবে করব? এইটার একটু এরকম বোল্ড করব, ট্রান্সপারেন্ট করব। রিলোড দিই, একটু বোল্ড হলো। ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর অ্যাঙ্কর ট্যাগে এই জায়গাটায় এটার কালারটা আমি একটু ডার্ক করি। তারপরে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট দিব। তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দিতে পারি না, সরি, কী হলো এগুলাম সব উল্টে গেছে। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, রাইট, এটাই তো চাচ্ছিলাম। তো এইখানে এইটাকে কপি করলাম, করার পর এটা তো আমাদের নিজস্ব কোড, রাইট, আমি এখানে অ্যাড করে দিলাম। সেভ করি, করলে এখানে দেখাবে। কিন্তু আমি ডিজাইনটা যদি এইভাবে না করে অন্যভাবে করি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। কীরকম? যেমন আমি ন্যাপবার লাইট, অর্থাৎ এই যে উপরে ন্যাপবার লাইট আছে না, এখান থেকে শুরু করেছি। এটা না করে আমি ন্যাপবার থেকে শুরু করব। তো এখানে আমি ন্যাপবারকে কল করি। এখন যেটা করব সেটাকে বলা হয় নেস্টেড সিএসএস। ন্যাপবারকে কল করার পরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আমরা কি করি বলেন তো? ন্যাপবার, তারপর হচ্ছে ইউএল, তারপর হচ্ছে এলআই, অ্যাঙ্কর ট্যাগ, এইভাবে বলি না? কিন্তু এটা না করে এটা আরেকটাভাবে লেখা যায়, সেটা হচ্ছে ন্যাপবার সেকেন্ড ব্র্যাকেট, ইউএল সেকেন্ড ব্র্যাকেট, এলআই সেকেন্ড ব্র্যাকেট, অ্যাঙ্কর ট্যাগ সেকেন্ড ব্র্যাকেট। এটা এভাবেও লেখা যায়। এতে কি হয়, আপনি যদি ন্যাপবারের সিএসএস করতে চান এখানে করতে পারবেন, ইউএল এর সিএসএস করলে এখানে করতে পারবেন, এলআই সিএসএস করলে এখানে করতে পারবেন, অ্যাঙ্কর ট্যাগে সিএসএস করলে এখানে করতে পারবেন, এবং অটোমেটিক্যালি এইরকম প্রসেসে যাবে। বোঝা গেছে? তো আমার এইখানে দেখবেন ন্যাপবার লাইট, তারপর হচ্ছে ন্যাপবার ন্যাপ। ন্যাপবার ন্যাপ কোথায় আছে বলেন তো? ন্যাপবার ন্যাপ হচ্ছে ইউএল এর মধ্যে আছে। তার মানে এই ন্যাপবার ন্যাপটা আমি ইউএল এর এগেনস্টে দেবো, এইখানটায় দেবো। বোঝা গেছে? এবং ন্যাপবার লিঙ্ক কোথায় আছে দেখেন তো? ন্যাপবার লিঙ্ক আছে এখানে। ন্যাপবার আইটেম আমরা এলআইতে দেবো, অর্থাৎ এলআইয়ের এগেনস্টে ন্যাপবার আইটেম দেবো। আমি যে আপনাদের জন্য বোঝানোর জন্য এই কাজটা করছি, অ্যাকচুয়ালি এইভাবে করার কিছু নাই। মানে আপনি যদি চান ডিরেক্ট করতে পারেন, এইভাবে দিয়ে দিলাম। তাহলে আমি যদি সেভ করি কিছু দেখাবে না, কারণ আমি ভিতরে কিছু করিই নাই। তো আমি এই অংশটুকু কপি করলাম, এটাকে ডিলিট করে দিই। করার পর এইখানটা যদি আমি পেস্ট করি, সেভ করেন, দেখেন এইখানটায় কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, ন্যাপবার ন্যাপ, ন্যাপবার আইটেম, ন্যাপবার লিঙ্ক। আমি চাইলে কিন্তু এখানেও সিএসএস করতে পারি, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, সেমিকোলন, সেভ। তাহলে কি হচ্ছে, ন্যাপবার আইটেমে নেস্টেড করে আমার এটা দেখাচ্ছে। খুব জিনিসটা কিন্তু অল্প কোডে আউটপুটটা জেনারেট করছে, আমার কষ্টটা কম হবে।
সবাই কি এটা বুঝতে পারছেন কী করলাম? এগুলো প্র্যাকটিস হতেই থাকবে, আমাদের নেক্সট প্রজেক্টগুলোতেও স্যাস দিয়েই কাজ করব। এক্সেপ্ট তো করে রাখছি, কেউ নাই তো। এখন 5 মিনিট পর পরে যদি রিকোয়েস্ট পাঠায়, ক্লাস নেব কেমনে বলেন? হ্যাঁ, সিএসএস এ করতে পারবেন, এইভাবে না করে আপনি সিএসএস ইজিলি করতে পারবেন। এটা দরকার কি? দরকার নাই তো। কিন্তু এটা শিখতে হবে তো আপনাদের, শেখার জন্য এই কাজটা করা। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা এইভাবে দিচ্ছি, এটা এইভাবে করলাম। আমরা ব্যাকগ্রাউন্ড রেড এটা দিব না, এতটুকু অংশ রাখছি। এবার যদি রিলোড দিই আমরা এরকম পাচ্ছি, কোনো সমস্যা নাই তো আমাদের। এবার এইখানটায় তাকান, ওরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু হোয়াইট কালার না, এই দেখেন হোয়াইট কালার কিন্তু না। তো আমরা যদি পিক্সি ইউজ করি, এখানে যদি কার্সার রাখি, কালারটা পাচ্ছি কন্ট্রোল অল্টার সি। কালারটা আমরা কিসে দেবো বলেন তো? এই ন্যাভে দিব, ন্যাভ বারে দিব। তো আমরা কালারটা এইখানটায় দেব। এই জায়গাটা দেখবেন ওরা ন্যাববার বিজি লাইট ইউজ করেছে, রাইট? এটা আমরা তুলে ফেলি। যদি বিজি রাইট তুলে ফেলেন তাহলে ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড কালার থাকে না, কিন্তু আমি চাই এই কালারটা আনতে। এটার জন্য আমাদের এই স্যাসে যাওয়ার পর ন্যাব বারে এইখানটা বলবো ব্যাকগ্রাউন্ড কালার, এটা হ্যাশট্যাগ দিয়ে সেভ করলাম, বাম দিকে এটা চলে আসবে। দেন আমি যদি ওয়েবসাইট ভিজিট করি, আমরা কালারটা পাচ্ছি। বোঝা গেছে? আমি আপনাদের কিন্তু ওইভাবে বুঝাবো, আপনাদের কোনো কষ্ট হবে না। হয়তো জগা খিচুড়ি লাগতেছে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো যদি আমি আবার এখানে যাই, উপরে নিচে কিন্তু গ্যাপ পাচ্ছি, রাইট? এই যে গ্যাপ, তো আমার এখানে কিন্তু গ্যাপ কম। তো আমার প্যাডিং করার জন্য এইখানটায় ন্যাপ বারে আমি প্যাডিং করব। উপরে নিচে 30 পিক্সেল, ডানে বামে 0 করতে পারি না। তো আমি যদি রিলোড দেই, দেখেন প্যাডিংটা চলে আসলো। বোঝা গেছে? এটা বুঝছেন সবাই কি করলাম? কার কোনো কোশ্চেন? ওকে, আচ্ছা। এখন এই যে কালারটা, এই কালারটা আমার, এই কালারটা নেওয়া যায় না, এই কালারটা। তাহলে ইন্সপেক্ট এলিমেন্ট করে এখানটায় ক্লিক করে এইখানটায় যাবেন, তাহলে কালার কোডটা পেয়ে যাবেন। এবং লক্ষ্য করেন এখানে কিন্তু স্টাইল ডট সিএসএ আসেনি, স্টাইল ডট এসসিএসএ আসছে। এবং ন্যাববার বা মেনুর যে বুটস্ট্র্যাপের কোড, সেটা কিন্তু এসসিএসএ আসছে। কারণ কি? কারণ আমি কম্পাইল করছি ওই মাধ্যমে। এবং এই কালার কোডটা আমরা এখানটায় দেব। বোঝা গেছে? ইভেন আমরা বডিতেও পুরো ওয়েবসাইটে যত জায়গা আছে সব জায়গায় যেন এই কালারটা আসে, এই জন্য আমরা এটা দিয়ে দিলাম, যাতে আমাদের কালার নিয়ে চিন্তা না করতে হয়। ক্লিয়ার? ওকে, এখন হোভার এফেক্ট দিব, অর্থাৎ আমার ওয়েবসাইটে রিলোড দিলে হোভার করলে এই কালারটা আসবে, এই কালারটা। তো আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এইখানটায় ক্লিক করে যদি হোভারে যান, হোভারে কোনো ডিজাইন নাই, এই যে এখানে আছে। তো আমি এখানে ক্লিক করার পর আমি যদি এটাকে ধরি, কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। হোভার করেন, চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। তো আমি যদি এখানে ক্লিক করে এখানটা যাই, দেখেন কালার চেঞ্জ হয়। মানে আমি হোভার করার জন্য কালারটা চেঞ্জ হয়ে যায়, এটা করব। তাহলে এই কালার কোডটা নেন, নেওয়ার পরে হোভার লিখবেন কীভাবে বলেন তো? ন্যাপ লিঙ্কে হোভার করব। তাহলে এর ভিতরে আপনাকে কি করতে হবে? হোভার দিতে হবে এইভাবে, তাই কি না? দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট, তারপর এটা কালার, সেভ করেন। দেখেন ইরোড আসতে পারে, আসছে? ইরোড আসছে? আসে নাই। কিন্তু দেখেন ন্যাপ লিঙ্কে একটা স্পেস পাচ্ছে, স্পেস দিলে কি ঠিক হবে? কাজ করবে? করবে না। যাতে ওই ন্যাপ লিঙ্কের পরে এটা আলাদাভাবে ট্যাগ না ধরে, এই জন্য বলতে হবে এখানে অ্যান্ড, এর মানে হচ্ছে ন্যাপ লিঙ্কের সাথে হচ্ছে না হোভারটা। সেভ করেন, দেখবেন এখানে লেগে গেল। বোঝা গেছে? এবার যদি রিলোড দেন, হোভার করে দেখেন কালার চেঞ্জ হচ্ছে। বোঝা গেছে? তো আমি যখন কোনো কিছুর উপরে ছোটো ক্লাস ইউজ করব, এটাকে বলা হয় অ্যান্ড দিতে হবে, অর্থাৎ ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই, যাতে এটা বোঝায় ন্যাপ লিঙ্কের হোভার হচ্ছে এই ক্লাসটা। ক্লিয়ার হয়েছেন?
ওকে, আমরা আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে ট্রানজিশন। রিলোড দেই, হোভার করলে যেন ট্রানজিশন হয়, মানে ধীরে ধীরে যেন কালারটা চেঞ্জ হয়। এটার জন্য আমরা এই জায়গাটায় ইউজ করব হচ্ছে ট্রানজিশন অল, মানে হচ্ছে যে কোনো ধরনের এফেক্ট 0.3s ইজ, যাতে এফেক্টটা কীরকম হয় সেটা দেখার জন্য। এখানে দেখেন এটা চলে আসছে, এই যেটা। তো আমি যদি রিলোড দেই, হোভার করেন, দেখেন এবার কিন্তু হোভার এফেক্টটা ধীরে ধীরে আসে, রাইট? এই জিনিসটা করার জন্য কিন্তু আমরা ট্রানজিশন ইউজ করি, বাট ট্রানজিশন কিন্তু একবার লিখলে হয় না, 3বার লিখতে হয়, যাতে ওয়েবসাইটে যে কোনো ব্রাউজারে যাতে কাজ করে। কোনো একটা ব্রাউজারে আপনার এটা হোভার এফেক্ট কাজ করছে না, কোনো ব্রাউজারে কাজ করছে। এতে কী হয়, ওয়েবসাইটের ভাবমূর্তি নষ্ট হয়, দেখতে ভালো লাগে না, আর ক্লায়েন্ট কিন্তু এটার জন্য রিভিশন খারাপ দিতে পারে। এই জন্য আপনি ট্রানজিশন অল যখন করবেন, সামনে ওয়েবকিট এবং মোজ লিখে দেবেন। ওয়েবকিট হচ্ছে ক্রমের জন্য, মোজ হচ্ছে মোজিলা ফায়ারফক্সের জন্য, আর ট্রানজিশন হচ্ছে অন্যান্য ব্রাউজারের জন্য। এবং এটা 3বার লিখতে হয়, যাতে যে কোনো ব্রাউজারে সাপোর্ট করে। এবং এই কোডগুলো কিন্তু CSS3 কোড। CSS3 কিন্তু সব ব্রাউজারে সাপোর্ট করে না, দ্যাটস ওয়াই এইভাবে কাজগুলো করতে হয়। বাট এই যে এফেক্টটা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় কিন্তু এই ইফেক্টটা দিতে হতে পারে, বিভিন্ন জায়গায় এই ইফেক্টটা দিতে হতে পারে। এই জন্য এই জিনিসটা যাতে বারবার না লিখতে হয়, আমরা এটাকে অন্যভাবে প্রেজেন্ট করব, যাতে আমাদের এটা কোডটা বারবার না লিখতে হয়। মনে করেন অন্য কথা ইউজ করছেন, এটাকে কপি পেস্ট করে বসাচ্ছেন, তো স্যাস কিন্তু ইউজ করছে ওই জন্যই, যাতে আমাদের অল্প কোডে কাজ হয়ে যায়। এবং এটা বোঝার জন্যই আমাদের যেতে হবে লার্ন স্যাস এইখানটায়। এবং আপনি যদি নিচের দিকে যান, আমরা এই কিছুক্ষণ আগে যেটা করেছিলাম সেটাকে বলা হয় নেস্টেড। এটা আমরা শিখেছি। নেস্টেডটা কোথায়? এই যে ন্যাপ ইউএল এলআই, এটা আমরা শিখেছি কিছুক্ষণ আগে। বাট আমরা এখন শিখব হচ্ছে এক্সটেন্ড, এবং এক্সটেন্ড লিখতে হয় কিভাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমাদের তো এটা বলা যায় যে মানে ট্রানজিশনের কাজ করব। এক্সটেন্ড আমরা এখানে পার্সেন্টেজ দিব, এবং আমরা এখানে বলবো ট্রানজিশন, রাইট? ট্রানজিশনের কাজই তো করছি, ট্রানজিশন দেব। তারপর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এই যে পোর্শনটা আছে এটাকে আমরা কাট করি, এই জায়গাটায় অ্যাড করে রাখি। এতে কি হয়, আমার ফিউচারে কখন এটা লিখতে হবে না আর। এখানে রাখলে পুরো ওয়েবসাইটে যখন যেখানে লাগবে সেটা আমরা ইউজ করতে পারবো। এটাকে কপি করে, যেহেতু আমরা এখানে ইউজ করব, আমাদের এখানে বলতে হবে ইনক্লুড, তারপর এটা সেমিকোলনে ক্লোজ, সেভ করেন। ইরোর আসছে, তার মানে এটা এইভাবে ইউজ করা যায় না, এক্সটেন্ড ইউজ করতে হয় এক্সটেন্ড দিয়ে। সো আমি এখানে লিখতে ভুল করেছি, এটা হবে এক্সটেন্ড, এক্সটেন্ড। এবার কাজ করবে, দেখেন অটোমেটিক্যালি এই যে দেখেন চলে আসছে, বুঝতে পারছেন? তো আমি এইটা ইউজ করলে অটোমেটিক্যালি এটা চলে আসবে। এবং যে কোনো জায়গায় মনে করেন আমি এটাকে কপি করে আমি নিচের দিকে H1-এ এখানটায় আমি ইউজ করতে চাচ্ছি, এটা সেভ করেন, দেখবেন কমা দিয়ে ওর পাশে চলে আসছে। তার মানে কি এটা বারবার রিপিট হচ্ছে, কিন্তু আমার ট্যাগগুলো রিপিট হচ্ছে অটোমেটিক্যালি। সে কী করে, রিঅ্যারেঞ্জ করে নেয়। বোঝা গেছে জিনিসটা? সবাই এটা ক্লিয়ার হয়েছেন? কনফিউশন আবার দূর হচ্ছে, সমস্যা নেই। আর একটা সেকশন যখন যাব তখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন এর পরের সেকশনে যাব। এই যে সেকশনটা এটা আমরা বানাই, দেখেন এটা কীভাবে বানাই। এখানে কিন্তু আমি র কোডিং করব পুরোটাই। এই সেকশনটা হচ্ছে পুরোটা 100% উইথ ব্যানারের জন্য। এখানটা যাই, এটাকে আমরা ছোটো করি, আমাদের তো এটা দেখার কিছু নাই। এইখানটা আমরা সেকশন কল করি, তারপরে আমরা বলবো যে ব্যানার সেকশন, ক্লাস দেব হচ্ছে ব্যানার সেকশন। দেন এর ভিতরে আমরা ডিফ কন্টেইনার কল করি, তারপর হচ্ছে ডিফ রো কল করব, তারপর কি কল করব দেখেন, স্ট্রিক্ট নামে একটা কন্টেন্ট থাকবে। তো ভিতরে এটার বামে এবং ডানে একটা স্পেস পাচ্ছে না, বামে স্পেস ডানে স্পেস, আমরা কোল 6 নিতে পারি। তো এইখানটা আমরা বলবো ডিফ কোল, এখানে আমরা বলতে পারি LG
বা এক্সেল দিয়েও কাজ করতে পারেন, বাট আমি এক্সেল ইউজ করব না। আর 6 দিলাম। এর ভিতরে আমরা H1 নেই, স্ট্রিক্ট ওয়ার্ডটাকে ইউজ করি, অর্থাৎ এটা রাখবে। এরপর একটা লাইন, রাইট? এই লাইনটার জন্য নিচের দিকে আমরা একটা স্প্যান ট্যাগ দিতে পারি। এর নিচে পি ট্যাগে আমাদের এই কন্টেন্ট অ্যাড করবে, স্ট্রিক্ট ইস এ রেসপন্সিভ থিম ড্যাশ ড্যাশ ড্যাশ। তারপর কি, উইথ এ ক্লিন অ্যান্ড মিনিমাল লুক। ডান। ওকে, অ্যান্ড এর নিচে কি আছে? এর নিচে হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বাটনটা হবে এইরকম। এখানটা আমরা বলতে পারি কল টু অ্যাকশন। একটা জিনিস লক্ষ্য করবেন এই জায়গাগুলোতে বাটনের ক্ষেত্রে, এইরকম বাটন আর কোথায় আছে? আছে। তার মানে আমাকে ডিজাইনটা এমনভাবে করতে হবে যেন সব জায়গায় ইউজেবল হয়। এইখানটা আমার একটা ক্লাস দিতে হবে। প্রথমত বুটস্ট্র্যাপের ক্লাসটা দিব বিটিএন বাটনে। এরপরে আমার দিতে হবে কাস্টম, যাতে আমি কাস্টম ডিজাইন করতে পারি। বিটিএন দেওয়া মানে হচ্ছে বুটস্ট্র্যাপে একটা স্ট্রাকচার চলে আসবে। বিটিএন কাস্টমের কাজ হচ্ছে শুধুমাত্র কালারিং করা এবং হোভার এফেক্ট দেওয়া। এটা আমাদের ম্যানুয়াল কাজ। ওকে ফাইন, ডান। এবার আসেন ব্যানার সেকশন। এবার আপনি আবার নেস্টেডটা দেখতে পাবেন। কপিট করার পর এইখানটায় ডট ক্লাসটাকে কল করি। এরপরে কন্টেনার রো। কন্টেনার রোকে কল করার দরকার নাই তো, আমার ডিরেক্ট হচ্ছে H1কে কল করবো, রাইট? তাহলে এখানে আমি বলি H1 আমরা ডিজাইন করব। H1-এর কিন্তু ভিতরে স্প্যান না, স্প্যান হচ্ছে বাইরে। এই জন্য H1-এর বাইরে এইখানটায় স্প্যানকে কল করব। বোঝা গেছে? দেন পি ট্যাগটাও কিন্তু বাইরে থাকবে, রাইট? বাইরে বাইরে রাখলাম। আপনি চাইলে কিন্তু পুরোটা আবার কন্টেনার রো এর মধ্যে রাখতে পারেন, সো এটা প্রয়োজন হবে না। এখন এই ব্যানার সেকশনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব ব্যানার সেকশনে। তো আমি এখানে URL দিব, দেন ডট ডট ইমেজে স্ল্যাশ কোনটা ব্যানার বলেন তো? এটা। তাহলে এটাকে কপি করি। কপি করার পর এখানটা এটা অ্যাড করে দিই। এবার যদি দেখতে যাই আমরা কিন্তু এরকম দেখতে পাচ্ছি, তবে এটা হাইট বাড়াতে হবে, রাইট? গাইস একটা সলিউশন দেই, শোনেন। যখন আপনি এরকম দেখবেন হাইট দিতে হবে এবং কন্টেন্টে অ্যালাইন করতে হবে সেন্টার ওয়াইজ, অর্থাৎ আপনার হাইট দিতে হবে এবং কন্টেন্টটা মাঝখানে আনতে হবে, তখন আপনি ফ্লেক্সের মাধ্যমে অ্যালাইন করতে পারেন সেন্টার। কিভাবে এটা করব? এটা করার জন্য আমাদের এটার পরে রোকে কল করেন, ডট রো, মানে রো ক্লাসটাকে কল করতে হবে। রো এর ভিতরে কী আছে? এগুলো থাকে না? এটাকে আমরা এর ভিতরে কল করি, তাই না? রো এর ভিতরে তো এগুলো থাকে। জিনিসটা আরও নেস্টেড করলাম, মানে সুন্দর করার জন্য। তো রো এর ভিতরে কল, কন্টেনারকে কল না করে শুধুমাত্র রোকে কল করলাম, অর্থাৎ ব্যানার সেকশন রো, তারপরে H1। আমরা এখানে কলাম বাদ দিয়েছি, কন্টেনার বাদ দিই, দরকার নেই তো আমাদের। সো রোকে কল করেছি। রোয়ে আমরা একটা হাইট দিব, যেমন আমি বলবো মিনিমাম হাইট কত? মিনিমাম হাইট দিব হচ্ছে 600 পিক্সেল। তাহলে এর কম হবে না, এর বেশি হবে। বোঝা গেছে? মানে এর কম কখনোই হবে না, কিন্তু এর বেশি হতে পারে। আর এই স্ট্রিক্ট এই কন্টেন্টগুলো মাঝখানে আনার জন্য আমরা এই রোতে আমরা বলবো অ্যালাইন আইটেমস সেন্টার। তাহলে কি মাঝখানে আসবে? আসছে। এখন আমি যদি এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন, মানে আমরা যদি রোয়ে একটু লক্ষ্য করেন যে এখানে কালারটা দিই, কালার দিই হচ্ছে হোয়াইট। কন্টেন্টগুলো যে আছে, কন্টেন্টগুলো কিন্তু একটা কলামের মধ্যে আছে, নাম হচ্ছে কোল LG6। তো আমি যদি রোটাকে ধরি এবং যদি বলি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে মাঝখানে আসে না? কেন মাঝখানে আসে? কারণ কোল 6 ও কী করে, 12 ভাগের 6 কলাম নিয়ে রাখে। তো আমি যখন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করি তখন ওই 6 ভাগ, বাকি 6 ভাগ 3 ভাগ বামে দেয়, 3 ভাগ ডানে দিয়ে সেন্টারাইজ করে।
ঠিক একইভাবে রোতেই কিন্তু আমাকে অ্যালাইন করতে হবে ভার্টিক্যালি। তো আমি যদি হাইট না দেই, সে কি স্পেস পাচ্ছে? যেমনটা কোল LG6 অ্যালাইন হচ্ছে কারণ 6 কলাম ফাঁকা আছে, কিন্তু ভার্টিক্যালি কিন্তু হাইট নাই, মানে স্পেস নাই। এই জন্য আমাকে রোতেই স্পেস দিলে অ্যালাইন আইটেমস করতে পারি, সেন্টারাইজড করতে পারি এবং ইজিলি কিন্তু সে সেন্টারে আনতে পারি। বোঝা গেছে জিনিসটা? দ্যাটস ওয়াই রোতে আপনি হাইট দিবেন অলওয়েজ। তো আমার এখানে অ্যালাইন আইটেমস করলাম, এখানে আমি আরও কিছু জিনিস করি, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। দেন আমরা টেক্সট অ্যালাইনও করব সেন্টার। বোঝা গেছে? এই জিনিসগুলো আমরা রোতে অ্যাড করলাম। রিলোড যদি দেই, পুরো জিনিসটা পাচ্ছি এখানে। এখন H1-এর CSS করব। তো আমি H1-এ যাই, এখানটা আমি বলি ফন্ট সাইজ 100 পিক্সেল এবং কালার দিব FFF। এবার ডান দিকে কিন্তু এগুলো অ্যাড হচ্ছে এক এক করে। রিলোড যদি দেই, দেখেন এটা আসছে। এটাকে আমরা টেক্সট ট্রান্সফর্ম করব। আপার কেস হয়েছে। ফন্ট ওয়েট দেব 800, হয়েছে। 800 বেশি হয়ে যায়, 700, কিন্তু এটা সাইজ 120, 600 দেব। এবার এসে তো আমার এটার মতো করতে হচ্ছে আর কি। বোঝা গেছে? এবার আসেন স্প্যান নিয়ে কাজ করি। স্প্যান, এই যে স্প্যান, এখানে কিছু একটা লিখতে হবে, কালার রেড, নাহলে কিন্তু দেখাবে না, তাহলে ওয়েবসাইটে দেখাবে না, মানে ট্যাগটা যে কল করছি দেখাবে না। তো আমি এখানে স্প্যান দেই, স্প্যানে দেখেন কালারটা আসছে, ক্লিক করে এই কালারটা নেব, রাইট? এখানে কিন্তু তাই করছে। তো কালারটা নেওয়ার পরে কালার কিন্তু দেখাবে না, কারণ স্প্যানের কোনো হাইট উইথ নাই। এই জন্য এখানে বলতে হবে ডিসপ্লে ব্লক। কার্সার রাখেন, তবু কিন্তু হাইট উইথ নাই, কিন্তু উইথ আছে, দেখেন 540 দেখায়, দেখতে পাচ্ছেন? তো আমি এখানে হাইট দিব 10 পিক্সেল। এবার পাই, কিন্তু ও আচ্ছা সরি, কালার দিয়েছে, এটা তো ব্যাকগ্রাউন্ড কালার হবে। এবার পাচ্ছে? ব্লক এলিমেন্ট করলে কী হয়, 100% উইথ হয়। তা আমি এখানে 4 পিক্সেল দিলাম। এবার নিচের দিকে আমরা মার্জিন বটম করব 20 পিক্সেল, একটা স্পেস তৈরি করি। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন। এই জিনিসটা কপি করে আমরা এইখানটায় পেস্ট করে দিই। ক্লিয়ার সবার? এখন একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে কালারটা আছে, এখানে কিন্তু দুটো কালার, একটা হচ্ছে ডার্ক, একটা হচ্ছে ব্লু। এই দুটো কালার ওয়েবসাইটের থিম কালার না? ওয়েবসাইটে তো মেইন কালার নাকি? তার মানে আমার বিভিন্ন জায়গায় কিন্তু এই ওয়েবসাইটের কালারগুলো বারবার ইউজ করা হবে। তো আমি যদি এগুলোকে ভেরিয়েবল হিসেবে কল করি, যেটা স্যাস আমাকে দিচ্ছে, অর্থাৎ আমি কালারগুলোকে ফিক্সড করে রাখবো এক জায়গায়, যখন যেখানে দরকার হবে আমি জাস্ট কল করবো, অটোমেটিক্যালি কাজ করবে। এবং আমার ওয়েবসাইটে মনে করেন ক্লায়েন্ট বললো যে এই কালারটা চেঞ্জ করো, লোগো চেঞ্জ করো, কালার চেঞ্জ করো, তাহলে আমার ওয়েবসাইটের অনেক জায়গায় কালার চেঞ্জ করতে হবে। কিন্তু আমি যদি ওই প্রসেসে যাই, তাহলে আমার এক জায়গায় কালার চেঞ্জ করলে পুরো ওয়েবসাইটের কালার অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এই জিনিসটা করার জন্য কিন্তু স্যাস খুবই এফেক্টিভ। আমার এই কালারটা, কালার কোডটা কপি করে উপরের দিকে এখানটা আমি বলবো ভেরিয়েবল কল করব। যেমন আমি এখানে লিখতে পারি সেকেন্ডারি কালার, সেকেন্ডারি কালার, এরকম একটা নাম দিলাম, কোলন দিয়ে আমি কালার কোডটা বসাই দিই। বুঝতে পারছেন জিনিসটা কী করলাম? এবং এই সেকেন্ডারি কালার ভেরিয়েবল ডলার দিয়ে মানে সাইন দেয়, ওইটা আমি এই জায়গাটায় এই কালারটা না দিয়ে এটা বসা দেবো। তাহলে কি হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডের কালার আসবে ওই কালারটা অটোমেটিক্যালি। এবং ক্লায়েন্ট যদি বলে কালার চেঞ্জ করে সব জায়গায়, তাহলে আপনি এই ভেরিয়েবলটা যত জায়গায় ইউজ করবেন, আমি যদি কালারটা এখানে চেঞ্জ করি, পুরো ওয়েবসাইটের কালার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেছে? ইভেন আমি এখানেও দিব, হোভার এফেক্টে দিব। এবং এখানে কিন্তু আর একটা কালার আছে, প্রাইমারি কালার, এটাকে আমরা প্রাইমারি কালার ধরতে পারি। ও তো সেকেন্ডারি কালার, একটা প্রাইমারি কালার ধরতে পারি, রাইট? তো আমি এখানে বলি প্রাইমারি কালার। এবং এই প্রাইমারি কালারটা কোথায় কোথায় ইউজ করব? যেখানে যেখানে এই কালারটা ইউজ করেছি, যেমন আমি এখানে ইউজ করেছি, তবে এগুলো সবার উপরে দেওয়াটা বেটার। তারপর এই কালারটা আমরা এখানে ইউজ করেছি,
দেন এখানে ডাবল ক্লিক করলে বুঝতে পারবেন কোথায় কোথায় ইউজ করা হবে। এই যে দেখেন এখানে এখানে এই জায়গাটা ইউজ করতে হবে, বুঝতে পারছেন জিনিসটা? তাহলে আমি যদি সেভ করি আমার ওয়েবসাইটে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, জিনিসটা একটু অর্গানাইজড হবে। এবার যদি রিলোড দেই কোনো চেঞ্জ নাই। এই জিনিসটাকে ঠিক করতে হবে। এখন ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর এখানে বলবো কালার হোয়াইট, ফন্ট সাইজ 16 পিক্সেল বাই ডিফল্ট আছে বডি থেকে। তো আপনি যদি কমাতে চান কমাতে পারেন, বা বাড়াতে চাইলে বাড়াতে পারেন। এই জিনিসটা কপি করে বসায় দিব হচ্ছে এখানটায়, ডান। বোঝা গেছে? এখন আসেন বাটন নিয়ে কাজ করব, মানে এই যে বাটনটা সেটা। তো বাটনটা কিন্তু ডিজাইন হবে লাইক দিস। তো এই এক্স্যাক্টলি এই ডিজাইনটা আনার জন্য বিটিএন কাস্টমের ভিতরে করব না, মানে ব্যানার সেকশনের ভিতরে করব না। কেন করব না জানেন? কারণ এ কিন্তু রিপিট হবে বারবার। এই জন্য বিটিএন কাস্টমটাকে বাইরে কল করব, এখানটায় ডট দিয়ে কল করি। এখানটা আমরা বর্ডার দিব, ও কিন্তু বর্ডার দিয়ে ডিজাইন করা। বর্ডার, তারপর হচ্ছে 1 পিক্সেল সলিড রেড। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কি হচ্ছে। রিলোড দেন, আসছে। তো এই কালারটা জায়গায় আমি যদি এই কালারটা ইউজ করি, পারি না? এবার যদি রিলোড দিই চেঞ্জ, এবং এইখানটায় আমি জাস্ট কালার দিব হোয়াইট। এবার যদি রিলোড দিই, হোভার করলে কালারটা চেঞ্জ হচ্ছে। এটাকে ঠিক করতে হবে, তবে এটার প্যাডিংও করতে হবে, রাইট? প্যাডিং করি উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে 40 পিক্সেল, একটু বড় সড়ো করি। রিলোড যদি দেই বিশাল বড় হচ্ছে। 30 করব, এটাকে আমরা বলবো 13। ঠিক আছে, ওকে। এখন হোভার এফেক্ট, তাহলে এখানে আমরা বলবো অ্যান্ড কোলন হোভার। তাহলে আমাদের কি হয়, জিনিসটা আরও ইজি হলো, কোডিং বেশি করতে হচ্ছে না, এবং এই কালারটাই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আসবে। তাহলে এখানে বলবেন ব্যাকগ্রাউন্ড কোলন, যা যেটা বসা দেন, অটোমেটিক্যালি কালারটা পেয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে। বোঝা গেছে? কিন্তু টেক্সটের কালারটাও চেঞ্জ করতে হবে। নিচের দিকে বলেন কালার হোয়াইট। কারো কোনো কোশ্চেন? সবে ক্লিয়ার? না না না, এটা তো নাম সুলতান ভাই, আমার ইচ্ছে, আমি যা ইচ্ছে তাই দিতে পারি। স্যাস যখন আপনি এরকম রিপিট কোনো কিছু ইউজ করবেন, স্পেসিফিক কোনো একটা প্রপার্টি ভ্যালুকে, তখন আপনি ভেরিয়েবল দিয়ে কল করতে হয়, $সাইন দিয়ে কল করতে হয়। এটাকে বলা হয় ভেরিয়েবল। $সাইন দিয়ে ওটাকে নামটা দিতে, নামকরণ করা। নামকরণ করে ওটা আমি যেখানে যা ইচ্ছে ইউজ করতে পারি, অটোমেটিক্যালি কালারটাকে নিয়ে আসবে। হ্যাঁ, বাটন ট্যাগ না দিয়ে, যদি ট্যাগ দিয়ে, ট্যাগ কেন দিলেন বুঝি না, বাটন ট্যাগ না দিয়ে ট্যাগ কেন দিলেন, এ ট্যাগ কেন দিলেন? আচ্ছা, এইটা তো ডিপেন্ড করে। আমার এখানে বলছে কল টু অ্যাকশন। যদি এটা বলা হয় বাটন, মানে আমার ক্লিক করলে কী হবে সেই অ্যাকশনের উপর ডিপেন্ড করে। মানে আমি যদি এখানে বাটন হয় হোম বাটন, তাহলে ক্লিক করলাম, কোনো একটা পেজে রিডিরেক্ট হলো। আর যদি বলি এখানে মডেল হবে, ক্লিক করলাম, তাহলে মডেলটা বের হলো। কোনটা আপনি চান, মডেল চান নাকি কোনো একটা পেজে যাবে সেটা চান? ডিপেন্ড করে, এগুলোর উপরে ডিপেন্ড করে যে আপনি কীরকম ডিজাইন আপনি চান। $সাইন ইউজ করবেন ভেরিয়েবলে, আর এটা ইউজ করবেন হচ্ছে ইনক্লুডস, যেটা আমি দেখাচ্ছি। স্যাস তো ওই জন্য শিখছি। এই যে এক্সটেন্ড যখন করবেন, এক্সটেন্ড বলতে যখন আপনি মাল্টি সিএসএসে কাজ করবেন, মানে এখানটা যদি যাই আপনি দেখবেন যে এই ট্রানজিশন ইউজ করা হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো প্রপার্টি ভ্যালু আছে, এখানে কিন্তু তেমনটা না, এখানে শুধুমাত্র একটা ভ্যালু, সিঙ্গেল ভ্যালু। এই জায়গাটা আপনি ভেরিয়েবল ইউজ করবেন। যখন এইরকম প্রপার্টি ভ্যালু নিয়ে যখন আপনি ইউজ করবেন, তখন আপনাকে ইউজ করতে হবে এটা। বোঝা গেছে?
এবং আমরা ট্রানজিশন করার জন্য এটাকে আমরা কপি করে এইখানটায় কল করব, যাতে এখানেও আমার হোভার এফেক্টটা আসে। যদিও এটা আসছে বুটস্ট্র্যাপ থেকে, বাট আমি আমার মতো করে করব। বোঝা গেছে? ওকে, এখন এটা হাইট বাড়াতে হবে না। দেখেন এটা কিন্তু হাইট অনেক, তাহলে আমি হাইটটা দিব কোথায় দেখেন। আমরা রোতে হাইট দিয়েছিলাম, এটা আমরা এখানে বলতে পারি 800, অথবা আমরা বলতে পারি না যে ভিউপোর্ট হাইট 80 VH, মানে কি, মানে 100% ভিউয়ের 80% ভিউপোর্ট হাইট। রিলোড দেন, যদি চান আরও বড় করতে সেটাও আপনি করতে পারেন। আপনি যদি চান 90%, 10% ব্যতীত রিলোড দেন, বড় হয়। আচ্ছা, অনেক ফাস্ট কাজ করতেছি এই জন্য বড় হয় না। ও সরি, এটা তো আমাদের ফিক্সড করলে বেটার। রিলোড দেন, হয়েছে? এবং দেখেন ইমেজটা কিন্তু ডুপ্লিকেট হয়েছে। আচ্ছা, এটাকে আমি কমাই দিই গাইস, এত বেশি দেওয়া যাবে না। ইমেজটা যদি ডুপ্লিকেট হয়েছে এখানটায় আমরা বলবো ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, যাতে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ডুপ্লিকেট না হয়। রিলোড দেন, আবার ইমেজটার জন্য কাভার্ড হয়, এই জন্য বলতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার্ড। রিলোড যদি দেই তাহলে কাভার্ড হয়ে গেল। ক্লিয়ার সবার? বলেন। হুম, হ্যাঁ, হোভার এফেক্টটা কত সেকেন্ডে হবে, এটা হচ্ছে, এই কোডটা হচ্ছে মেইনলি এটা। ট্রানজিশন বলতে অল হতে পারে, আপনি একই সাথে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছেন, টেক্সটের কালারও চেঞ্জ করছেন হোভার করে। এটা হচ্ছে, এটা 3টা ভ্যালু পাস করে। আর এটা হচ্ছে কতক্ষণ ধরে হবে, মানে চেঞ্জিংটা কতক্ষণ ধরে হবে। যদি আমি এখানে বলি চেঞ্জ করে, যদি বলি 2 সেকেন্ড, তাহলে কিন্তু ওয়েবসাইটে সব জায়গায় চেঞ্জ হবে, এটা তো বুঝতেছেন। এই জন্য কিন্তু স্যাস ইউজ করা। যেমন কার্সার রাখে দেখেন, কালারটা কিন্তু অনেক ধীরে ধীরে আসতেছে, দেখতে পাচ্ছেন? অনেক ধীরে ধীরে আসতে যাচ্ছে অনেক। এখানে কার্সার রাখেন, অনেক ধীরে ধীরে যাচ্ছে, মানে 2 সেকেন্ড ধরে কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমি যদি এটাকে কমায় দিই 0.1 সেকেন্ড করি, ইজ বলতে কি, ইজ হচ্ছে অ্যানিমেশন, অর্থাৎ মাউস যখন রাখবো যে চেঞ্জটা হচ্ছে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে, সেইটার স্পিডটা কীরকম, বা প্রথমে স্লো পরে ফাস্ট, পরে ফাস্ট পরে প্রথমে স্লো, এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আসছে। তো আমি রিলোড এবার যদি দেই, দেখেন অনেক তাড়াতাড়ি হচ্ছে। তো এবার আসেন আমি আপনাদের একটা ম্যাজিক দেখাই। আপনি যত রকমের এফেক্ট চান, যেমন আপনি ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করছেন, কালারও চেঞ্জ করছেন, মাউস রাখলে দুটোরই এফেক্ট আসবে ধীরে ধীরে, এটাই বলছে। চেঞ্জটা হচ্ছে সবগুলোর উপরে হবে, এই জন্য অল দেওয়া। তো আমি এখানে হোভার দিলাম, এই বাটনে নিচের দিকে তাকান, ট্রানজিশনে একটা অপশন দিয়েছে, রাইট? এই যেটা, এটা তো আমরা ইউজ করছি। কাজ অ্যাক্টিভ কিন্তু এ, যেটা আমরা ট্রানজিশন করছি অ্যাক্টিভ কিন্তু এ, বাকিগুলো কিন্তু অ্যাক্টিভ না। কেন না? কারণ বাকিগুলো কিন্তু আপনি যখন এই লিঙ্কটা, ওয়েবসাইটটা যখন আপনি ফায়ারফক্সে রান করবেন তখন এ অ্যাক্টিভ হবে, বাকিগুলো ডিঅ্যাক্টিভ হবে। অর্থাৎ যে কোনো একটা অল্টারনেটিভলি অ্যাক্টিভ থাকে, যাতে আমার এই অ্যানিমেশনটা কাজ করে। অ্যানিমেশন মানেই হচ্ছে CSS3 কোড, এই জন্য যাতে সব ব্রাউজারে কাজ করে, দ্যাটস ওয়াই ওয়েবকিট মোজ দিতে হয়। এইখানটায় যদি ক্লিক করেন দেখবেন, আপনি বুঝতে পারবেন ইজ আসলে কী জিনিস। ইজ হচ্ছে এই এফেক্টটা। মাকে আমি এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে নতুন একটা এফেক্ট। এখানে যদি ক্লিক করি এটার এফেক্ট এরকম, এখানে যদি ক্লিক করি এফেক্ট এরকম। ইভেন আপনি টেনে হিস্ট্রে বড়ও করতে পারেন, দেখেন এফেক্টটা এরকম। তো আপনি যদি এখানে দিবেন, যেন কিউবিক বেজার হয়ে যায়, এটা ক্লিক করে কপি করে আপনি যদি চান এইখানে যদি অ্যাডও করেন তবু কিন্তু এটা কাজ করবে, ফিক্সড করে দেব। বোঝা গেছে জিনিসটা? তাহলে আমি এফেক্টগুলো এইভাবে দিতাম, মুখস্থ করার কিছু নাই, মুখস্থ করার কিচ্ছু না, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এবার দেখেন, দেন হঠাৎ করে আসতেছে,
তো আমি এইটার সেকেন্ডটা কম দিয়েছি, তো এই জন্য বুঝতেছেন না। আমি এখানে দিব হচ্ছে 4 সেকেন্ড। রিলোড, কার্সার রাখেন। আপনি দেখবেন একটু শেষের দিকে একটু দাবায় দেয়, দেখছেন শেষের দিকে একটু দাবায় দেয় না কালারটা, মাঝখানে একটু জাম্প করে মনে হচ্ছে। ওই জাম্পিংটা করে হচ্ছে কিউবিট ভেজার দিয়ে। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি আস্তে আস্তে, একটা তো প্রজেক্ট করছি, আস্তে আস্তে আরও আরও যখন প্রজেক্ট করবো এগুলো আস্তে আস্তে রিপিট হবে। আর আজকের ক্লাসে মানুষজন কম কেন? ভয় পাইছে নাকি নেট প্রবলেম? আচ্ছা আচ্ছা, এখন এই জায়গাটা আসার পর আমি থ্রি থ্রি দিব, আর কিউবিক বেজার না দিয়ে যেটা অ্যাজ ইউজুয়াল যায় সেটা হচ্ছে ইজ। কমন জিনিস হচ্ছে ইজ ইন, তারপরে ইজ ইন আউট, এগুলো ইউজ করে। আর একটা আছে, মানে আপনি ইজ ইউজ করতে পারবেন, ইজ ইন ইউজ করতে পারবেন, এগুলো একটা এফেক্টের অ্যানিমেশন ভাগ আছে, এগুলোর যে কোনো একটা কমনলি ইউজ করে। তারপরে ইজ ইন আউট, এগুলো ম্যানুয়ালি পাওয়া যায়, কিউবিক বেজের বানাতে হয়, যেটা আমি যেভাবে বানালাম। আর একটা হচ্ছে লিনিয়ার, এগুলো বিল্ডিং থাকে। তো আমি চাচ্ছি লিনিয়ারটা ইউজ করতে। এটা যদি চাই এটা ইউজ করতে পারি, এটা একটা অ্যানিমেশন এফেক্ট আছে। আমরা অ্যানিমেশন নিয়ে আরও ডিটেইল আলোচনা করব, সেটা আমরা দেখব। লিনিয়ার দিয়ে দিলাম, তাহলে আমার ওয়েবসাইটে প্রতিটা লিনিয়ার তৈরি হয়ে যাবে এবং দেখেন অটোমেটিকলি কম্পাইল হচ্ছে, এটা বুঝতেছেন। মানে সিএসএস করা এটা করার মধ্যে খুব একটা ডিফারেন্স কিন্তু নাই, এটা তো বুঝতে পারছেন। কিন্তু এটা কি হচ্ছে, অর্গানাইজ হচ্ছে, কিছু জিনিস নতুন, যেমন এগুলো নতুন, এগুলো নতুন, শিখতে তো হবে গাইস, তাই না? আজকে অথবা কালকে। ওকে ফাইন, এখন আসে নিচের দিকে যাই। আমাদের এইখানটা একটা নতুন জিনিস পাবেন, সেটা হচ্ছে অ্যারো চিহ্ন। দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্নটা? এই অ্যারো চিহ্নটা আমি এখানে কিভাবে নিয়ে আসব সেটা হচ্ছে কথা। আমাদের এখানে পজিশনিং করতে হবে গাইস। এই জিনিসটা কিন্তু এক্স্যাক্টলি সেন্টারাইজড করা, যাতে সে একদম মাঝখানে থাকে, রাইট? আমি হাইটটা যতই বাড়ি না কারো, সে কিন্তু মাঝখানেই থাকবে। কিন্তু অ্যারো চিহ্নটা এক্স্যাক্টলি এখানে থাকে, বা 19-20 হতে পারে। কিন্তু অ্যারো চিহ্নটা নিয়ে কাজ করার জন্য আমাদের পজিশন শিখতে হবে। পজিশন কী জিনিস সেটা আমরা এখন দেখব। পজিশন শেখার জন্য আমি একটা কাজ করি, এটার হাইট 85 করে দিই, যাতে একটু বেড়ে যায়। এবার আমরা এখানে পজিশনটা করব নিচের দিকে গাইজ। দেখেন, মনে করেন এইখানটায় একটা ডিপ দিব, একটা বক্স দিলাম, দেন ডিপ দিব, একটা বল দিব, বক্স এবং বল। বক্সটাকে কল করি এখানটায় নিচের দিকে, তারপরে হচ্ছে বলটাকেও কল করি নিচের দিকে। বোঝা গেছে? বা আপনি যদি আলাদা আলাদা করেন তাহলে হয়তো আপনাদের জন্য কনসেপ্টটা ক্লিয়ার হয়। এটা আমি এইভাবে করি কাজটা। তো বক্স এবং বলের ভিতরের কাজটা কি? ভিতরে কিন্তু কোনো কন্টেন্ট নাই গাইস, তার মানে খুব একটা কিছু দেখতেও পারবেন না। ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এই বক্সে যাই। এটা একটা নির্দিষ্ট আসবে না, কারণ হচ্ছে এখানে কন্টেন্ট না পাইলে আসে না। এই জন্য আমরা এখানে বলবো উইথ, মনে করেন 400 পিক্সেল, হাইট 400 পিক্সেল, স্যাস ইউজ করতেছি তো এই জন্য আমরা এখানে বলবো উইথ 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল, তাহলে কিন্তু আসবে। এরপরে আমরা দেখবো যে আসলে ঘটনাটা কি। রিলোড দিই, একটা স্পেস তো পাচ্ছে, বুঝতেই পারছেন। ইন্সপেক্ট এলিমেন্ট করি, বক্সের উইথ কিন্তু উইথ এরকম, তো আমরা মার্জিন করব বোঝার জন্য, এবং আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে রেড। আমরা এই একটা বক্স পেলাম, যেটার কালার আমরা দিতে পারি এই রকম। ক্লিয়ার? এবার আসেন বল, এই বলের উইথটা এরকম, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারও দিই রেড, অথবা কালারটা দিব হচ্ছে এরকম। জাস্ট এখানে একটু ফলো করেন। এখন আমি যদি আপনাদের বলি এই বলটাকে ডান দিকে নিয়ে আসতে হবে, তাহলে কি করবেন? অনেকগুলো অপশন আছে। বলটাকে আপনি চাইলে কিন্তু মার্জিন লেফট করে অটো করলে ডান দিকে আসে, অথবা আপনি ফ্লেক্স করেও কিন্তু ডানে বামে করতে পারেন। কিন্তু আমি যদি বলি বলটাকে এইখানটায় আনতে হবে, এইখানটায়, তাহলে আপনি বক্সকে ফ্লেক্স করে ওইটাকে নিচে আনতে পারেন। যেমন ডিসপ্লে ফ্লেক্স,
তারপর হচ্ছে অ্যালান আইটেমস এন্ড ফ্লেক্স এন্ড, তাহলে কিন্তু নিচে চলে আসছে। কিন্তু যদি বলে এইটাকে আবার ডান দিকে নিয়ে যেতে হবে, তাহলে কি করবেন, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড করা যায় না? একটা বক্সকে কিন্তু বিভিন্ন জায়গায় মুভ করা যায়, কিন্তু ওয়েবসাইটের এই জায়গাটা দেখেন এফেক্ট আছে, হোভার এফেক্ট বা অ্যানিমেশন, তারপর এইখানে ও আলাদাভাবে আসছে। মানে এই জিনিসগুলো করার জন্য আপনার আর একটা ওয়েতে যাওয়া যায় ফ্লেক্স ছাড়াও। সেটা কি, ফ্লেক্স ছাড়াও আপনি পজিশন করে কাজটা করতে পারেন। হাউ? এখানে পজিশন কিন্তু অনেক রকমের হয়। একটা হচ্ছে পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসোলুট, পজিশন ফিক্সড, পজিশন স্ট্যাটিক, পজিশন স্টিকি। 5 ধরনের পজিশন আছে। আমরা এইখানটায় 2 ধরনের পজিশন শিখব ইনিশিয়ালি। বক্সকে আমি চাচ্ছি বলটাকে বক্সের ভিতরে যে কোনো জায়গায় মুভ করতে উইথাউট ফ্লেক্স, তাহলে আমরা বক্সকে বলবো পজিশন রিলেটিভ, মানে এই বক্সের ভিতরে বলটা মুভিং হবে। এবং বলটাকে বলবো পজিশন অ্যাবসোলুট, চেঞ্জ কিন্তু হবে না, কিন্তু যার ভিতরে করব তাকে বলবো রিলেটিভ, যাকে করব তাকে বলবো অ্যাবসোলুট। কিন্তু অবশ্যই কিন্তু ভিতরে হইতে হবে, বাইরে কিন্তু না। মনে করেন এক জায়গায় বক্স আছে, এক জায়গায় বল আছে, তাহলে কিন্তু হবে না। তো বক্সকে অবশ্যই অ্যাবসোলুট করলাম, কিন্তু যখনই রিলেটিভ অ্যাবসোলুটের কাজ করবেন তখন 4টা প্রপার্টি অ্যাক্টিভ হয়ে যায়। একটা হচ্ছে টপ, লেফট, বটম, রাইট। যেমন আমি যদি বলি বটম 0, দেখেন ওর নিচে নিচে চলে আসতেছে। আবার যদি বলি রাইট 0, তাহলে ডান দিকে যায়। যদি বলি বটম 0, তাহলে ডান দিকে যায়। আবার যদি বলি লেফট 0, তাহলে বাম দিকে যায়। তখন রাইট কাজ করবে না, লেফটটাকে প্রায়োরিটি দেবে। আবার বটম না দিয়ে টপ, বুঝতেই পারতেছেন যে ঘটনাটা কী ঘটতেছে। টপ যদি বলি 0, এটা ইনিশিয়ালি এরকমই থাকে, এটা না দিলেও এরকমই থাকবে, বোঝা গেছে? কিন্তু আমি যদি বলা হয় এইটাকে এক্স্যাক্টলি সেন্টারে আনতে, সেন্টারে, তখন আপনি কী করবেন? তখন আপনাকে বলতে হবে 50%, 50% মাঝখানে আসবে না? আসছে মাঝখানে, সেন্টারাইজ হয় এক্স্যাক্টলি, কিন্তু সেন্টারে আসেনি। এই কোণাটাকে বলা হয় সেন্টার, এই কোণা। যখন আপনি সেন্টার করবেন তখন আপনাকে অন্য অ্যাঙ্গেলে কাজটা করতে হবে, ওইটা আমরা পরে শিখবো, এখন না। বাট ইনিশিয়ালি আমরা পজিশন রিলেটিভ অ্যাবসোলিউটের কাজটা বুঝেছি। তাহলে আমরা যদি এখানে অ্যারো চিহ্নটা দিতে চাই, কোথায় দিব, কিভাবে দিব? আমরা এই সেকশনের মধ্যে দিব, অর্থাৎ সেকশনকে আমরা বলবো পজিশন রিলেটিভ। ভিতরে যা আছে সেটাকে আমরা চিন্তাও করব না। আমরা ব্যানার সেকশনের ভিতরে, কন্টেইনারের ভিতরে না, কন্টেইনারের বাইরে আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে এখানে ইনক্লুড করব। কিভাবে করব একটু দেখেন, যে এটা আমরা ডিলিট করে দিই, এইখানটায় এটা ডিলিট করে দিই। এই যে সেকশনটা যে দিয়েছি এই ব্যানার সেকশনের এখানটায়, অথবা নিচেও দিতে পারেন ইচ্ছে। আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ দিব, হ্যাশট্যাগ দিব, আর বলবো ক্লিক। মানে আমি এটা ইনিশিয়ালি করি যে আমি এখানে একটা ক্লাস দিয়ে বলবো ক্লিক, যাতে আমরা ডিজাইনটা বুঝতে পারি। এই ক্লিক চিহ্নটাকে, ক্লাসটাকে আমরা কিন্তু পজিশন করার জন্য ব্যানার সেকশনের নিচে এখানটাও বলতে পারি ক্লিক, পারি না? মানে নেস্টেড সিএসএস যেটা আমরা স্যাসে করছি, তার মানে ব্যানার সেকশনকে বলতে হবে পজিশন রিলেটিভ, ওইটা আমরা পরে করছি। আমরা এখানে দেখি পজিশন অ্যাবসোলুট দেই, দেওয়ার পরে ওয়েবসাইট ভিজিট করি, তাহলে একটা ভালো আইডিয়া হবে। রিলোড দেন, ক্লিক কোথায় আসছে, ওই যে দেখেন ক্লিকটা। তো আমরা এই ক্লিকটাকে বলবো কালার হোয়াইট, এবং ব্যানার সেকশনের ভিতরে যেহেতু কাজ করাচ্ছি আমরা একে বলবো পজিশন রিলেটিভ। এবং এই ক্লিককে যে কোনো জায়গায় মুভ করাতে পারি। পজিশন অ্যাবসোলিউট হলে কিন্তু ও যে কোনো জায়গায় মুভ হতে পারে। তো আমরা এখানে বলবো টপ 0, অথবা বলবো বটম 0, দেখেন নিচে চলে আসছে। ফন্ট সাইজ যদি দেই 30 পিক্সেল, অনেক বড় হচ্ছে। আমি যদি বলি লেফট 50%, তাহলে মাঝখানে আসবে, আসবে না? এখন আমি বটম থেকে যদি উপরে উঠাতে চাই, ওঠে? ক্লিক কি মাঝখানে, দেখেন তো, ক্লিক কি
ডানে বামে কি মাঝখানে? না, ও কিন্তু সরে আছে। এই জন্য যখন লেফট করবেন ওকে আপনি এইভাবে অ্যাডজাস্ট করে করে মাঝখানে আনবেন, তাই না? কিন্তু আসলে লজিক্যালি পারফেক্ট না। যেটার করার একটা নতুন নিয়ম বলি আপনাদের। যখন আপনি এরকম কাজ করবেন, এখানে বলবেন ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর 50% মাইনাস। আমি এটা শেখাতে চাচ্ছি না, বাট শেখাতে চাচ্ছি না যে তা না, বাট এখন না, এটা বলতে চাচ্ছি। এখানে আমি বলবেন -50%, তাহলে কিন্তু সেন্টারাইজ হয়ে যাবে। এই যে ট্রান্সফর্মে কিন্তু কোনো কাজ আমরা করিনি, এটা আমরা নেক্সট ক্লাসে করব। বাট ইনিশিয়ালি আপনারা জাস্ট এটা শিখে রাখেন, যখন আপনি সেন্টারাইজ করবেন তখন আপনাকে এরকম মাইনাস করতে হবে লেফট থেকে। তো আমি এটাকে নিচের দিকে আনি, এটার অনেকগুলো ক্যালকুলেশন আছে, সেটা আমি বলবো পরে। আমি এটাকে বলবো 20 পিক্সেল। তাহলে আমরা এখানে এই চিহ্নটা পাচ্ছি। এখন এখানকার কোডগুলোকে কপি করব, বসাবো হচ্ছে এখানে, আর এখানে বলবো পজিশন রিলেটিভ। ডান। রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি। এখন এখানে একটা অ্যারো চিহ্ন হবে, রাইট? তো এই অ্যারো চিহ্ন যাওয়ার জন্য আমরা ফন্ট আসাম ইউজ করব। ফন্ট আসাম হচ্ছে আইকন। সবাইকে আইকন সম্পর্কে জানেন? আইকন কি দেখানো হয়েছিল এর আগে কখনো? না। তাহলে আমরা ফন্ট আসাম শিখবো এখন। দেখেন আপনারা ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের আইকন দেখেন, এরকম এই যে এই আইকনগুলো, নিচের দিকে সোশ্যাল আইকনগুলো, এগুলো কিন্তু ফন্ট, এগুলো কিন্তু টেক্সট। বাট এটা নিব কীভাবে ইন্টিগ্রেট করব? এখানে আমাকে যাইতে হবে ফন্ট অসামে। লোডিং। এই ওয়েবসাইটটা অনেক বেশি অলস, সহজে লোড হয় না। ওকে, এখন স্টার্ট ফর ফ্রি ক্লিক করবেন। দেন নিচের দিকে যাবেন, এখানে দেখবেন ডাউনলোড, ক্লিক করবেন। দেন এখানে দেখবেন ডাউনলোড ফন্ট আসাম ফ্রি ফর ওয়েব, ক্লিক করবেন। করা মাত্র ডাউনলোড হচ্ছে, কতক্ষণ লাগবে আল্লাহই জানে। আমি একটু চেক করে দেখি এটা ডাউনলোড করা আছে কিনা। নাই, এবং সে ডাউনলোড হতে টাইম লাগবে। আমি ডাউনলোডটা অফ করি। এটা অলরেডি ডাউনলোডেড করা আছে, কিন্তু আপনারা বুঝবেন না। আচ্ছা, এটা ডাউনলোড করে নেই, যেটা ডাউনলোড করা আছে সেটা বুঝবেন না আপনারা। তাহলে পুরো জিনিসটা আমরা বুঝতে পারবো স্ট্রাকচারটা কীভাবে ইন্টিগ্রেট করবেন। 5 মিনিট 4 মিনিট দেখাচ্ছে। কারো সমস্যা আছে? কোনো কোশ্চেন? সিডেন আছে, সিডেন দিলে তো বুঝবেন না। আমাদের তো কোড শিখতে হবে, সিডেন নেওয়া যাবে না। যায় সিডেনটা ওই আপনি ডাব্লিউসি স্কুলে গেলে পাবেন। আচ্ছা, ডাউনলোডটা হয়ে যাক, আমাকে 1 মিনিটের ব্রেক দেন। ওকে, দেখেন এই জিনিসটা ও ডাউনলোড হলে আমরা ইন্টিগ্রেট করব। যতটুকু টাইম লাগে সেটা আমরা এই জায়গাটায় কাজে লাগাই, এইখানটায়। সো এখানে আসার পর index.html, এখানটা একটা সেকশন কল করি। আপনারা এটা পারবেন, বাট তারপরে আমি দেখাচ্ছি। সিম্পল অ্যান্ড পিওর ডিজাইন, এখানটায় ডিফ কন্টেইনার, আবার তারপর হচ্ছে ডিফ রো। ওকে, আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে
যদি কোনো ওয়েবসাইটে দেখেন পুরোটাই 100% উইথ জুড়ে থাকে, তাহলে কিন্তু আমাকে ওই জায়গাগুলোতে কলাম দেওয়ার কোনো মানে হয় না। যদি পুরোটাই 100% উইথ থাকে এবং সেন্টারাইজ করা থাকে, সেই জায়গাগুলোতে কলাম দেওয়ার কোনো মানে হয় না। কন্টেইনার প্রয়োজন হয়, কলামের প্রয়োজন হয় না। যেমন এখানে আমি রো দিব না, এখানে আমি ডিরেক্ট বলবো H2 সিম্পল অ্যান্ড কী বলে ওটাকে, সিম্পল অ্যান্ড পিওর ডিজাইন। আচ্ছা, নিচে পি ট্যাগ দিয়ে লরেন। আর এই সেকশনে আমরা বলবো ক্লাস অ্যাবাউট আস সেকশন, এমনটা তো বলতেই পারি। ওকে, অ্যাবাউট আস সেকশনে কপিট করার পর নিচের দিকে কল করি। দেন হচ্ছে এর ভিতরে কিন্তু আমরা কন্টেনার দিয়েছি, H2 দিয়েছি, H2কে কল করি। চিন্তা করবেন যে আসলে কন্টেইনারকে কল করার দরকার আছে কি না, সেই অনুযায়ী কল করবেন, নাহলে করবেন না। আমরা এগুলো কল করলাম, রাইট। এবার উপরের দিকে যান, মনে আছে আমার ন্যাপবার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, সেটাকে আমরা কপি করে এখানটা অ্যাড করি। বুঝতে পারতেছেন রিপিট কাজ হচ্ছে। যদি আমি এটাকে ভেরিয়েবলের মধ্যে দিতাম তাহলে কিন্তু আমার জিনিসটা ঝামেলা হতো না। যেমন আমি এই কোডটাকে কাট করি, কাট করে আমি এখানে $সাইন দিয়ে বলি বিজি কালার, কোলন দিয়ে বলি এটা। তাহলে কি হচ্ছে, আমার কালারটা আমি চাইলে এখানে অ্যাড করতে পারি। তার মানে কি, চেঞ্জ হলে সব জায়গায় একসাথে চেঞ্জ হবে, এখানে আমরা দিতে পারি। বুঝে গেছে? এবার যদি রিলোড দেই, আমরা ওই জিনিসটা পাচ্ছি। এখন এটাকে সেন্টারাইজ করব। এখানটায় আমরা বলবো টেক্সট লাইন সেন্টার, উপরে নিচে প্যাডিং করব, সাপোজ 40 পিক্সেল, ডানে বামে 0। রিলোড যদি দেই আমরা একটা প্যাডিং পাচ্ছি। বুঝতে পারতেছে অলমোস্ট ডান হয়ে গেছে। এখন কাজ হচ্ছে এগুলো সাইজিং করা। ফন্ট সাইজ 30 পিক্সেল, ফন্ট ওয়েট 500, তাহলে আমরা এরকম পাচ্ছি। আই হোপ যে বুঝতে পারছেন জিনিসটা কী করছি। ওকে ফাইন, আমরা H2 এর কাজ পর্যন্ত করেছিলাম। H2 কল করা আছে। পি ট্যাগের ডিজাইনটা এখানে দিতে পারি, বাট না দিলেও সমস্যা হবে না, কারণ আমরা বডিতে ইনিশিয়ালি কিছু কাজ করে রেখেছিলাম, যেটার মাধ্যমে অটোমেটিক্যালি সে পেয়ে যাবে। বুঝা গেছে? ওকে, আপনি দেখবেন ইন্সপেক্ট এমএম করলে পি ট্যাগে ক্লিক করলে পি ট্যাগে কিছু পাবেন না তেমন, বাট বডি থেকে এগুলো পায়। যেমন আমি তুলে ফেলে দেখেন কালার চেঞ্জ হচ্ছে। মনে করেন আপনি সাইজ চেঞ্জ করতেছেন, ও আচ্ছা, বডিতেও কিন্তু আর একটা সাইজ আছে, এই যেটা একই কিন্তু আরও কয়েক জায়গায় আছে। সো এই কারণে কিন্তু ডিলেট করলেও ডিলেট হবে না, কয়েক জায়গায় দেওয়া আছে। যাই হোক, এখন আমাদের ফাউন্ডেশনটা কিন্তু ডাউনলোডেড। তো আমরা কোথায় ডাউনলোড হলো, এই যে কাট করি। কাট করার পর 278 স্ট্রিট এর মাঝখানে আমি এটাকে অ্যাড করে দিই। খুব ভালোভাবে লক্ষ্য করবেন যারা একেবারে নতুন, এটাকে আমি এক্সট্র্যাক্ট করব। 7 জিপ দিয়ে এক্সট্র্যাক্ট করতে পারেন। দেন ফাউন্ডেশনের ভিতরে অনেকগুলো ফাইল দেখতে পাবেন। শুধুমাত্র ওয়েব ফন্ট এবং সিএসএস রেখে বাকিগুলো সব ডিলিট করে দেবেন। এগুলো আমাদের লাগবে না, এই দুটো ছাড়া বাকিগুলো লাগবে না। ডান। এর ভিতরে দেখবেন ফন্ট আছে, এগুলোই মূলত এই সিএসএস ফোল্ডারের ভিতরে এই ফাইলটার মধ্যে ইনক্লুডেড। আমরা জাস্ট এই সিএসএস মানে ওর ভিতরে যে সিএসএস ফাইলগুলো আছে শুধুমাত্র এটা রেখে বাকিগুলো ডিলিট করে দেব। বোঝা গেছে? এখানে আর কিছু ডিলিট করার নাই। এখানকার ফাইলগুলো এই সিএসএস ফোল্ডারের এই ওয়েব অল মিন্ডোর সিএসএসের মধ্যে লিঙ্ক করা, দেখতে পাচ্ছেন কোডগুলো, এবং মিনি ফাইল যেমনটা বুটস্ট্র্যাপে থাকে। এবার আমরা ফাউন্ডেশন নামটাকে একটু মডিফাই করব, এমনি রাখি, এবং এইটাকে আমরা ইন্ডেক্সে আবার কল করব। আমরা মনে হয় বানান ভুল করেছিলাম ইন্ডেক্সের। কোথায় রাখবো এটা? উপরের দিকে কোথাও না কোথাও লিঙ্ক করব। লিঙ্ক ফোল্ডারের নাম কি? ফাউন্ডেশন
ফোল্ডারের নাম হচ্ছে ফন্টঅসাম স্ল্যাশ সিএসএস ফোল্ডার। তার ভিতরে এই ফাইলটাকে লিঙ্ক করব, অল মিন ডট সিএসএস, লিঙ্ক ডান। এবার নিচের দিকে যাই, এইখানটায় কিন্তু আমরা লিঙ্কের কোডটা বসাবো, এই যে এখানে, রাইট? কি বসাবো অ্যাকচুয়ালি, অ্যারো চিহ্নটা নেওয়ার জন্য আমরা সিএসএস লিঙ্ক করলাম, এবং এই ফন্টটা পাওয়ার জন্য গুগল করতে হবে আমাদের, অর্থাৎ আমাদের যেতে হবে আইকনসে। এবং আপনি ওয়েবসাইটে যত ফন্ট ইউজ করতে চান, মানে সোশ্যাল আইকন, তারপর ব্র্যান্ডিং আইকন বা বিভিন্ন রকম অ্যারো চিহ্ন, সব কিছুই আপনি পাবেন এখন। যেহেতু আমি লিঙ্ক করেছি, আমাদের আর কিছু করার থাকবে না, প্রয়োজন নাই। শুধুমাত্র কোথায় কী ইউজ করবেন সেটার নামটা ধরে ক্লাসটাকে কল করবেন, অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো এখানে কিন্তু প্রায় 7,848টা অসাম আইকনস আছে। আমাদের ফ্রিটা দরকার, যেগুলো দেখবেন এরকম ট্রান্সপারেন্ট, সেগুলো কিন্তু বলা হয় প্রো, মানে পেইড, আপনাকে পে করতে হবে এটার জন্য। কিন্তু ফ্রি দেয় প্রায় 1,598টা, এবং আমরা ইউজ করবো অ্যারো। তো এখানে সার্চ দেন অ্যারো, দেখবেন আপনি অনেকগুলো অ্যারো পাচ্ছেন। আমার দরকার হচ্ছে এটা, রাইট? কন্ট্রোল প্রেস করে ক্লিক করবে, নতুন ট্যাব ওপেন হবে, এবং এইখানে আমি ক্লাসটা পাবো যেটা নিয়ে আমরা কাজ করতে হবে। লোডিং, এই ওয়েবসাইটটা বরাবরই স্লো, বুঝি না কেন, কি করে এরা। ওকে, এই যে শ্যাব্রন ডাউন, এটাকে ক্লিক করবেন, ক্লিক করার মাত্র অটোমেটিক্যালি কপি হয়ে যায়। কপি করার পর এই জায়গাটা ক্লিকের জায়গায় এটা বসায় দেব। দেন এখন যদি ওয়েবসাইটে আমরা ভিজিট করি, তাহলে আমরা অ্যারো চিহ্নটা পাচ্ছি, বোঝা গেছে? ক্লিক করলে জাম্পিং ঝাপাং হবে, কারণ এটা হ্যাশট্যাগ দেয়া। সবাই ক্লিয়ার হয়েছেন? ফন্টঅসামের কাজ আরও আছে, আরও অনেকগুলো কাজ আছে, করব। এতটুকু ক্লিয়ার না? আপনি বুটস্ট্র্যাপের অনেকগুলো ভার্সন আছে, সবগুলো একসাথে ইউজ করবেন? যে কোনো একটা ইউজ করবেন। হ্যাঁ, যেটা লিঙ্ক করবেন সেই ভার্সনের আইকন সার্চ করবেন। আচ্ছা, এখন এর পরের পোর্শনে যাই। এইখানটায় দেখেন, আমাদের কিন্তু ক্লাসের প্রায় আধা ঘন্টা টাইম আছে, আধা ঘন্টার বেশি। সো মানে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়েছে 12:10, 15-তে। তো আমরা ওইভাবে ধরে নেই যে 12:10 পর্যন্ত ক্লাস করব। আমি এই পর্যন্ত যাব আজকে, আবার এই পর্যন্ত যেতে পারি, বাট এটা বোঝাতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে। আপনারা এটা ব্যতীত কাজগুলো করতে পারেন, আপনারা নর্মাল কিন্তু ডিজাইন করতে পারেন, এই জিনিসটা ব্যতীত। বোঝা গেছে? আপনারা প্রত্যেকটা জিনিস পারবেন, এটাও পারবেন। এবং এই সোশ্যাল আইকনটা আমি অ্যাড করে দেখাবো, এটা আপনাদের করতে হবে, এটা আপনাদের করতে হবে, এটা ব্যতীত, এফেক্টটা ব্যতীত, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আর এখন আমি এটা দেখাচ্ছি, কারণ এরপরে মনে হয় না সুযোগ পাবো। এই জিনিসটার, এই আইকনগুলো মেবি এর মধ্যে দেয়া আছে, নাই, তার মানে এই আইকনগুলো আমাদের ফন্টঅসাম থেকে নিয়ে আসতে হবে। বোঝা গেছে? ওকে, এই ডিজাইনটা করবো, এটা কিন্তু হোয়াইট পোর্শন। তো আমাদের এইখানটায় যাই, সেকশন কল করি, এটা নাম কি দেওয়া যায়? সার্ভিস সেকশন। তো আমরা এখানে একটা ক্লাস দেই, সার্ভিস সেকশন। তারপর হচ্ছে ডিফ কন্টেইনার, এটা আমাদের লাগবে বলেন? লাগবে না। তো এখানে আমরা ডিফ দিব হচ্ছে রো। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে, আচ্ছা এখানে এটা নাই, তো এখানে রো দিলাম, 3টা কলাম হবে, রাইট? আমরা কিন্তু এক্সেল করব না, বেশিরভাগ ওয়েবসাইটে এলজি এবং এক্সেলের কলাম সাইজ একই রকম থাকে, এই জন্য আমরা এলজি দিয়ে শুরু করবো যাতে এক্সেলেও কাজ করে।
তো আমরা এখানে কিন্তু 3টা লিখব, কিন্তু কোনো নাম্বার দিব না, যাতে সব ব্রাউজার মানে অটোমেটিক্যালি সমান হয়ে যায়। তো 3টার মধ্যে একটা কাজ করলে বাকিগুলো হয়ে যাবে। তো ইনিশিয়ালি এইখানটায় যাই, ডিপ দিয়ে বলি সার্ভিস। এর ভিতরে কি করব দেখেন, এগুলো তো আমরা করব না এখন, ওটা কপি পেস্ট করবো উপরেরটা যেটা করব। এইখানটায় লক্ষ্য করেন অপটিমাইজ ফর অল ডিভাইসেস একটা আইকন আছে, এবং আইকনের ব্যাকগ্রাউন্ডে আবার কালার আছে। কালার কিন্তু দুটা, একটা কিন্তু কালার না। তো এটাকে বলা হয় গ্রাডিয়েন্ট কালার, যেটা আমরা লাস্ট ক্লাসও দেখেছিলাম, আজকেও এটা দেখব। তবে এই আইকনটা আগে নিয়ে আসি। এখানটায় সার্চ দেন ফোন, পাচ্ছি এটা, এই যে দেখেন। তো আমি এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম, এখানটা রান হবে। আবার ওয়েট করি, চলে আসছে, ক্লিক করলাম। দেন একটা জিনিস লক্ষ্য করেন, ব্যাকগ্রাউন্ডে এতটুকু পোর্শনের মধ্যে কালার দেওয়ার জন্য আমরা এখানে ডিপ ইউজ করতে পারি। এর ভিতরে আমরা এইটা দিতে পারি, যাতে কি হয় এই ডিপটাতে আমরা কালার দিতে পারি। বোঝা গেছে? তো ক্লাস দিই, বলি আইকন, নাহলে আমি বুঝবো না যে আসলে ব্যাকগ্রাউন্ড কালার কোথায় দেব। এর নিচে আমরা H2 দিতে পারি অথবা H3 দিতে পারি। অপটিমাইজ ফর অল ডিভাইসেস লেখেন, অপটিমাইজ ফর অল ডিভাইসেস। এর নিচে পি ট্যাগ লরেম, জানি তো না লরেম মামাকে চেনেন সবাই। তো আমরা কন্টেন্টটা একটু 19-20 করে দিই। হ্যাঁ, কীরকম কন্টেন্ট ভাল লাগে না, আমরা এমনটা করে দিলাম, রাইট। এবার যদি ওয়েবসাইট ভিজিট করি, রিলোড, এমনটা দেখছি। এখন এটাকে ঠিক করতে হবে, এগুলো বাদ, এই অংশটুকু কপি পেস্ট, রিলোড, পাচ্ছি। এখন পুরোটাই কাস্টমাইজ করতে হবে। সার্ভিস সেকশন, স্যাসে যাওয়ার পর নিচের দিকে কাজ করব, সার্ভিস সেকশন। এরপরে কি আছে, সার্ভিস, এগুলো লাগবে না, আপনাকে চিন্তা করতে হবে আপনি দিবেন কেন, তারপরে আপনি কাজগুলো করবেন। সার্ভিসের ভিতরে কিন্তু আইকন, ডট আইকন, সবসময় চেষ্টা করবেন স্যাস দিয়ে বাসায় কোডিং করার অভ্যেসটা করেন। এরপরে কিন্তু আই ট্যাগ, রাইট। কিন্তু আইকনের বাইরে H2P, তাহলে আমরা H2 দিব, তারপরে পি ট্যাগ দিব। সবাই এটা বুঝছেন তো না? সবাই কি এটা বুঝছেন কি করলাম? কারো কোনো কোশ্চেন? কালার জিলা, তো কালার জিলাতে আমরা যাব, যাওয়ার পরে কালারটা নেব। কালার জিলাতে যাই, জেনারেটরে যাব, এখানে অনেকগুলো ফরম্যাট পাবেন, বিভিন্ন রকমের কালার দিতে পারবেন এমনে এমনে। বাট আমার কালার কিন্তু লাগবে একটা, রাইট, সরি দুইটা। তাহলে এগুলো ধরে এরকম টান দিতে পারেন, ধরে এরকম টান দিতে পারেন। আবার চাইলে ক্লিক করতে পারেন, তৈরিও করা যায়। আবার ধরে টান দিতে পারেন, আবার চাইলে এখানে ফরম্যাট যে কোনো একটা নিতে পারেন। বোঝা গেছে? ওকে, আমি এটাকে সিলেক্ট করলাম। এবার এই যে বামে কার্সারটা রাখবেন, কালার পিকার কিন্তু অলরেডি অ্যাক্টিভ, কন্ট্রোল অল্টার সি, দেন এখানটায় ক্লিক করে, এখানটায় ক্লিক করে এই জায়গাটায় আবার কন্ট্রোল ভি, তাহলে কালারটা চেঞ্জ। আবার এখানে যান, যাওয়ার পর এখানে কার্সার রাখেন, কন্ট্রোল অল্টার সি, এবার আবার এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে, এখানটায় কন্ট্রোল ভি ক্লিক করে কালারটা বসা দিলাম। এখন কথা হচ্ছে, মনে হয় যে একই রকম, মনে হয় না একই রকম। এখানে ক্লিক করে দেখবেন এটা অপাসিটি 100 কিনা, অপাসিটি 100 কিনা। এরপরে এখানটায় ক্লিক করে এই যে লোকেশনটা, চাইলে আপনি বলতে পারেন 10, বলতে পারেন 50, আর এখানেও একে ক্লিক করে বলতে পারেন 50। দেখছেন মাঝখানে কী হয়ে গেল? এই অবস্থায় আপনি চাচ্ছেন এটা উল্টায় দিতে, সেটা আপনি পারবেন। আপনি চাচ্ছেন ভার্টিক্যালে নিতে, সেটা আপনি পারবেন। আপনি যাচ্ছেন ডায়াগোনাল, সেটা আপনি পারবেন। আপনি যাচ্ছেন এরকম, সেটা আপনি পারবেন। বুঝতেই পারতেছেন যে কী করতে পারেন হরিজন্টালি।
কিন্তু উল্টে গেছে মনে হচ্ছে, তাই না? এটা আমরা বলবো 50, আর এটাকে আমরা বলবো 50। মানে এমনি এমনি কাজগুলো করতেছি, উল্টে গেছে। তো আমাদের উচিত ছিল কিন্তু না উল্টে কাজটা করা, মানে এটা ডানে এটা বামে এটা করা। ও আচ্ছা, আরেকটা জিনিস আছে, সরি আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে উল্টে গেলেও সমস্যা নাই, রিভার্স করতে পারবেন। ক্লিক করেন, দেখেন রিভার্স হয়ে গেল। এবং এইখানে যে কোডটা জেনারেট হচ্ছে, এখানে ক্লিক করে কপি করে এই কোডটাকে আমাদের বসা দিতে হবে আইকনের এই জায়গাটায়, কারণ আইকনে আমরা কালারটা দিব। দেখছেন কি করলাম? এবার যদি ওয়েবসাইট ভিজিট করেন তাহলে দেখবেন বিশাল বড় উইথ জুড়ে আসে। কেন আছে? কারণ এটা উইথ এত বড়ই দেওয়া আছে। ডিপ তো বাই ডিফল্ট একটা উইথ পায়, রাইট? তো যেহেতু এত বড় একটা কোড দিলাম, এই কোডটাকে এইভাবে না দিয়ে জিনিসটাকে সহজ করার জন্য এই কোডটাকে কপি করে উপরের দিকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর এখানটা আমরা বলি গ্রাডিয়েন্ট, সেকেন্ড ব্র্যাকেট। বোঝা গেছে? তাহলে কী হবে আমার জন্য সুবিধা, এটা আলাদাভাবে দিলাম। ফিউচারে যদি কোথাও ইউজ করি এটাকে কপি পেস্ট করার দরকার নেই, শুধুমাত্র নামটা ধরে কল করলে হবে। সরি, এখানে হবে পার্সেন্টেজ। এবার আমি নিচের দিকে যাই, এখানটায় বলতে হবে এক্সটেন্ড, তাই কি না? বানান কি? বানান ভুলে গেছি। এক্সটেন্ড, তারপরে হচ্ছে পার্সেন্টেজ। এটা যদি আমি এইভাবে দেই, রিলোড দেন, কোনো চেঞ্জ নাই, তার মানে কি পারফেক্টলি কাজ করে। এবার এই আইকনের উইথ কমাবো। উইথ দিব হচ্ছে 200 পিক্সেল, হাইট দিব হচ্ছে 200 পিক্সেল। রিলোড দেন, বুঝতেই পারতেছেন কি হচ্ছে। ওকে, এবার ইন্সপেক্ট এলিমেন্ট করে কাজটা করার চেষ্টা করি। আইকনে আমরা এই কাজটা করেছি, আমরা এত বড় তো নিশ্চয়ই উইথ দিব না। পারফেক্ট না এটা? এবার আসেন, এই ভিতরে শুধুমাত্র আই আছে, রাইট? এটাকে আমরা এক্স্যাক্টলি সেন্টারে করব। তার আগে কালার দিব হচ্ছে হোয়াইট, ফন্ট সাইজ, কারণ আইকন কিন্তু একটা ফন্ট, সো আপনি চাইলে এমনি এমনি বড় করতেই পারেন। 50, মাঝখানে আনতে হবে না। টেক্সট লাইন সেন্টার, তারপরে লাইন হাইট দিবেন। যতখানি আপনি হাইট দিয়েছেন ততখানি লাইন হাইট দিবেন, তাহলে অটোমেটিক্যালি সে ভার্টিক্যালি সেন্টারে আসবে। বোঝা গেছে জিনিসটা? তাহলে এইভাবে আপনি সেন্টারাইজ করলেন, তাহলে এক্স্যাক্টলি এটার মতো হয়েছে কিনা দেখেন তো। পারফেক্ট। এখন এই আইকনের শ্যাডো তৈরি করতে হবে। আচ্ছা, তার আগে যা কিছু করেছে পুরোটাই কপি করি, করার পর এই জায়গাটা অ্যাড করে দেই। ওকে, আইকনে আমরা একটা শ্যাডো দেবো, টেক্সট শ্যাডো। রিলোড দেই, জুম করেন, এখানটায় ক্লিক করে এই আই এর মধ্যে এখানটা দেখেন টেক্সট শ্যাডো দেওয়া যায় কীভাবে। টেক্সট শ্যাডো 0 0 0 রেড। এখানে আমরা শ্যাডো দিব হচ্ছে পিক্সেল দিয়ে বাড়াবো, দেখেন একটা শ্যাডো চলে আসছে। তো কালার কিন্তু এই কালারটা নেওয়ার চেষ্টা করব। শ্যাডোটাকে আর একটু ব্লার করি। এখন কথা হচ্ছে আমার ওয়েবসাইটের মতো কি আছে? ওয়েবসাইটে কিন্তু শ্যাডোটা বসানো, কিন্তু আমি এখানে ব্লার করলে দেখতে ভাল লাগবে না। তো সেটা থেকে বেটার হয় আমি এটাকে 0 রাখি, বরং এইটাকে একটু কমায় বাড়াই। দেখেন একটা শ্যাডো তৈরি হচ্ছে। বোঝা গেছে জিনিসটা? তো আপনি যদি চান একটুখানি হলেও শ্যাডো করতে পারেন এরকম। ওকে, এই প্রসেসটা কপি করে এটাকে আমরা জুম আউট করতে পারি তখন নাকি। কপি করে আমরা এই আইকনের মধ্যে বসাবো। ডান হয়ে গেছে। সার্ভিস সেকশনে প্যাডিং করব উপরে নিচে, সাপোজ 100 পিক্সেল, ডানে বামে 0। রিলোড, একটা স্পেস তৈরি হবে। সেন্টারাইজ করব সব কিছু। এখানে বলেন টেক্সট লাইন সেন্টার। এ কিন্তু আসেনি, কেন আসেনি জানেন?
কারণ আইকনে কিন্তু আমি একটা নির্দিষ্ট উইথ দিয়েছি, এই জন্য বলতে হবে মার্জিন অটো। মার্জিন অটো উইথ দিলে, মার্জিন অটো দিলে সেন্টারাইজ করা যায়। আসছে? কোথায় দিছে? আইকনে। আইকনে দেওয়ার পর তো আসার কথা। উইথ হাইট দেওয়ার পরে মার্জিন দিলে আইকন আসার কথা, এইবার আসছে। ওকে, এবার আসেন অপটিমাইজ অল ডিভাইস, সাইজ কমাবো। ফন্ট সাইজ 25 পিক্সেল, ফন্ট ওয়েট 600 পিক্সেল, সরি শুধুমাত্র 600 দিলেই হবে। রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি, পারলে আর একটু ছোটো করেন, আমি কিন্তু আন্দাজে দিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে। পি ট্যাগের কাজটা তো বুঝতে পারতেছেন। এই যে এখন এইটার একটা স্পেস তৈরি করে উপরে নিচে, মার্জিন 10 পিক্সেল, ডানে বামে 0, কারণ ডানে বামে কিন্তু আমার স্পেস দরকার না। হয়েছে? তাহলে মোটামুটি ডান। কার মতো? এর মতো। কার কোনো কোশ্চেন? আর বাকি আইকনগুলো কীভাবে নিয়ে আসবেন? একটা হচ্ছে পেপার প্লেন, পেপার প্লেন এই যেটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে মাইক। বুল দিয়ে সার্চ দেন পাবেন, এই যে মানে বুল হর্ন, বোঝা গেছে? জাস্ট এটাকে অন্য একটা ট্যাবে ওপেন করে জাস্ট কোডটা কপি করে বসায় দেবেন, হয়ে যাবে। সবাই ক্লিয়ার হয়েছে না এতটুকু? বলুন। যখন আপনি টেক্সটে শ্যাডো দেবেন, টেক্সট শ্যাডো হবে। বক্সে যখন শ্যাডো দেবেন তখন বক্স শ্যাডো। শ্যাডো দুই ধরনের পাওয়া যায়। আমি যে ফাউন্ডেশন থেকে কোড কপি করছিলাম, আইকন যে কপি করছিলাম, ওরা কিন্তু একটা ক্লাস দেয়, সিএসএস দেয়। সেই সিএসএসটা যে বসাইছিলাম সেটা আই ট্যাগের মধ্যে দেওয়া। এই আই ট্যাগটাকে ধরে আমি সিএসএস করেছি যাতে এই টেক্সটটার মধ্যে শ্যাডোটা তৈরি হয়। এখন আপনি আয়ের জায়গায় যদি অন্য কোনো ট্যাগ দেন সমস্যা নেই, যে কোনো একটা দিলেই হয়, কিন্তু ওরা ইনিশিয়ালি আই ট্যাগ দিয়ে করে। ওকে, এখন লাস্ট আর একটা জিনিস দেখে শেষ করব, সেটা হচ্ছে নিচের এই পার্টটা। এটা আপনারা করবেন, এটা আপনারা করবেন। আমি আবারও বলি, হোভার এফেক্ট করার দরকার নেই, যদি পারবেন না অবশ্য, যারা জানেন তারা হয়তো পারবেন, বাট আমি চাই না আপনারা করেন। আমি তো এটা দেখাবোই আপনাদের, সিএসএস এফেক্টের কাজ দেখাবো। সো ওই ক্ষেত্রে আপনারা জাস্ট এই লেআউটটা তৈরি করবেন, আর এইখানটায় এটা বানাতে পারবেন আপনারা কন্ট্রাক্ট ফর্ম। এখানে অ্যালাইনমেন্টের জন্য ইউএলএল ইউজ করতে পারেন বা গ্রিড সিস্টেম ইউজ করতে পারেন। আমি যে ফুটারের এই পার্টটা দেখাবো, এই জিনিসটা দেখাবো, কারণ এখানে অনেকগুলো কাজ আছে। তো এটা হচ্ছে ফুটার পার্ট। ফুটারের জন্য আমি নিচের দিকে ফুটারকে কল করি, দেন ডিফ কন্টেইনার, তারপর হচ্ছে ডিফ রো, দুটো কলাম হবে, ডিফ কোল। এলজি দিয়ে শুরু করতে চেয়েছিলাম, এলজি। দুটো যদি সমান সমান রাখেন তাহলে আমার নাম্বার না দিলেও চলবে। আর এখানটায় কপিরাইট 2014 স্ট্রিক্ট পিট্যাগ। আচ্ছা, এখন সোশ্যাল আইকন। এই সোশ্যাল আইকনগুলো দেওয়ার জন্য এই জায়গাটায় ইউএল ইউজ করব, তারপর হচ্ছে এলআই ইউজ করবো, অ্যাঙ্কর ট্যাগ, হ্যাশট্যাগ। এর ভিতরে অনেকগুলো অ্যাড হবে, রাইট? খুব ভালোভাবে লক্ষ্য করবেন, যখন এরকম লিস্ট আইটেম জিনিস থাকে তখন ইউএলএলআই ইউজ করাটা বেটার। দ্যাটস ওয়াই আমি এটা করছি। আর ফ্লেক্সের কাজের জন্য আমরা এখানে একটা ক্লাস দিব, ন্যাপ দিব, ওইটা আমি পরে দেখাচ্ছি। এখানটায় প্রথমত আমরা দিব হচ্ছে ফেসবুক। তো এখানে যাওয়ার পর সার্চ দিবেন হচ্ছে ফেসবুক। এগুলো সব কিছুই কিন্তু কাজ করে। আমার এখানে ফাউন্ডেশন লিঙ্ক করা আছে, এই জন্য। এটা যদি লিঙ্ক না থাকতো তাহলে কিন্তু কাজ করতো না। এবং কী প্রসেসে লিঙ্ক করেছে সেটা তো দেখেছেন। এই জায়গাটা আসবো,
এইটা নেব, কন্ট্রোল প্রেস করে নতুন ট্যাব ওপেন করেন। নতুন ট্যাব ওপেন করলে কী হয়, আপনার এটা লোডিংয়ে ঝামেলা থাকে না। আবার আরও কিছু জিনিস নেব, যেমন হচ্ছে টুইটারের এই পার্টটা নেব, লিঙ্কডইন, দেন হচ্ছে পিন্টারেস্ট, তারপর হচ্ছে গিট হাব, এটা নিতে পারেন। ক্লিয়ার? অনেকগুলো নিচ্ছি। এটাকে ক্লিক করে এই যে দেখেন কোডটা দিয়ে দেয়, এটাকে কপি করে জাস্ট বসা দেবেন হচ্ছে এখানে। ওরা দুটো ক্লাস মেনটেন করে, এটা হচ্ছে FAB মানে হচ্ছে ফন্ট অসাম ব্র্যান্ড, আর FA ফেসবুক এফ। এর পরেটা হচ্ছে টুইটার, দেব হচ্ছে এখানে। এর পরেরটা হচ্ছে লিঙ্কডইন, কপিট, দেব হচ্ছে এখানে, কপিট, দেব হচ্ছে এখানে, কপিট, দেব এটা এখানে। ডান, সবাই ক্লিয়ার হয়েছেন। এটা ফুটারকে নেস্টেড করে বাকি কাজগুলো করব। তো আমরা নিচের দিকে ফুটারকে কল করি। ফুটারের ভিতরে কিন্তু পি ট্যাগ আছে, সেটাকে কল করলাম। তারপরে ইউএলকে কল করলাম, ইউএলের ভিতরে এলআই, সেটাকে কল করলাম। এলআইয়ের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, সেটাকে কল করলাম। আর অ্যাঙ্কর ট্যাগে হোভার এফেক্ট দিব, এই জন্য আমরা অ্যান্ড হোভারকে কল করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। বোঝা গেছে? এটা কোনোটাই কাজ করবে না, সিএসএস আসবে না, কারণ আমি কোনো প্রপার্টি ভ্যালু দিচ্ছি না। সো এটা কিন্তু মূল্যহীন এই মুহূর্তে। সো আমি যদি চাই এটাকে দেখাতে পারি এখানে, খুব একটা এফেক্টিভ হবে না, ভিতরে কিছু আসবেও না, কারণ আমি যদি প্রপার্টি ভ্যালু না দিই এখানে দেখাবে না, কিছু দেখাবে না। ওকে ফাইন। এখন এই জায়গাটায় পি ট্যাগের নিচে মার্জিন থাকে বাই ডিফল্ট। আচ্ছা, ওগুলো আমরা পরে করতেছি। আমাদের মেইন ফোকাস হচ্ছে রিলোড দিয়ে এটাকে দেখা। দেখছেন নিচে নিচে আসতেছে। এটাকে ঠিক করার জন্য এখানটায় দিতে হবে ক্লাস ন্যাভ মানে ফ্লেক্স। দেখেন অ্যালাইন হয়ে গেল। এবং এটাকে ডান দিকে নিয়ে যেতে হবে, বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট এন্ড, তাহলে ডান দিকে চলে যাবে। বাকি কাজগুলো আমাকে ম্যানুয়ালি করতে হবে। সো এখানে যদি তাকান, ও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দেয়া, যেমনটা এখানে আছে। মনে আছে আমাদের কালারের জন্য এই জিনিসটা ইউজ করেছি, সরি এই যেটা বিজি কালার, এইটা আমরা ইউজ করবো হচ্ছে ফুটারে, তাহলে কালারটা পেয়ে যাব। এবং এই কপিরাইট দেখেন নিচে দিকে একটা স্পেস দেওয়া, কারণ পিটাকে বাই ডিফল্ট মার্জিন আসে। আমরা এখানে বলবো মার্জিন বটম 0। রান করি, তাই দেখেন স্পেসটা পাচ্ছে না, কিন্তু আমাদের ইনিশিয়ালি বোঝার জন্য এখানে আমরা প্যাডিং করতে পারি উপরে নিচে 50 পিক্সেল আপাতত। পরে আমি ছোটো করে ফেলবো, ডিজাইনের জন্য রাখতে হবে, নাহলে আপনারা দেখতে পাবেন না। এই যে দেখেন এখানটা এই জিনিসগুলো আসছে। এখন আমি প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগ থেকে বাম দিকে একটা স্পেস তৈরি করব, অর্থাৎ এখানটায় আমি স্পেস তৈরি করব বাম দিকে। সো আমাকে বলতে হবে মার্জিন লেফট 10 পিক্সেল। রিলোড যদি দিয়ে একটা স্পেস তৈরি হয়ে গেল। এবার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব, কালারটা দিব কিন্তু এই কালারটা, রাইট, যেমনটা ওরা বলছে। এই কালারটা দেওয়ার জন্য এটা সেকেন্ডারি কালার, রাইট, উপরের দিকে যান, সেকেন্ডারি কালারটা এটাকে কপি করে এইখানটায় নিচে বা উপরে যে কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। সাথে আমাকে বলতে হবে কালার FFF। এবার যদি রিলোড দেন, দেখেন এই অবস্থায় আসছে। এখন আমি প্যাডিং করব যাতে একটা স্পেস তৈরি হয়। এই জায়গাটাই কিন্তু কাজ, যে প্যাডিংটা দিব কি না। প্যাডিং দিলাম 10 পিক্সেল, তার মানে কি চারপাশে সমান হবে। রিলোড দেই, দেখেন তো সবাই কি সমান? সবাই সমান না, কেউ ছোট কেউ বড়, রাইট। এই জন্য আপনারা এখানে প্যাডিং ইউজ করবেন না। যেটা করবেন আপনারা উইথ দিবেন 30 পিক্সেল, হাইট দিবেন
30 পিক্সেল, মানে হাইট উইডটা ফিক্সড করে দেবেন। আসছে? হাইট উইড কাজ করে না, কারণ অ্যাঙ্কর ট্যাগ ব্লক এলিমেন্ট না, বলতে হবে ডিসপ্লে ব্লক, তাহলে কিন্তু হাইট উইডটা কাজ করবে। বুঝে গেছে? এবার সবগুলো কিন্তু সমান। যদি আপনি বড় করতে চান সেটা আপনি করতে পারেন। এখানটায় আপনি টেক্সট লাইন সেন্টার দিবেন এবং হাইট, লাইন হাইট ততখানি দেবেন যতখানি আপনি হাইট দিয়েছেন। তাতে কি হবে, কন্টেন্টটা অ্যালাইনড হবে, মাঝখানে আসবে। হয়েছে? যদি আপনার কাছে মনে হয় যে সাইজটা ছোট মনে হচ্ছে, বড় করেন। ওকে, বড় হয়, এবার বড় হবে। হচ্ছে? তাহলে হোভার এফেক্ট যখন দেবো, আমি চাচ্ছি হোভার এফেক্ট দিলে বর্ডার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ হবে। তাহলে এই জায়গাটা আসার পর এই জিনিসটাকে এখানে অ্যাড করব এবং এখানে বলবো ট্রান্সপারেন্ট। রিলোড দেন, ব্যাকগ্রাউন্ড কালার রিমুভড, কিন্তু কালারটা চেঞ্জ হবে, সেটার জন্য এই জিনিসটা এখানটায় কালার দিয়ে আবার বসা দিই। রিলোড যদি দেই, দেখেন তাহলে কালারটা অল্টারনেটিভলি আসলো, কিন্তু আমি চাচ্ছি বর্ডারটা থাক। তাহলে এইখানটায় বলতে হবে বর্ডার 1 পিক্সেল সলিড, বর্ডার কালার হচ্ছে এটা। রিলোড যদি দেই, আসছে বর্ডার। ওকে, তবে বর্ডার দেওয়ার সময় বর্ডারটা এখানেও দিবেন, কিন্তু কালারটা দিতে চাচ্ছেন না অথবা দিতে যাচ্ছেন, সেটাও আপনি রাখতে পারেন। তো এখানে দেওয়ার দরকার নেই, উপরে দিলে কী হবে, থাকবে এবং হোভার করলে কালারটা আসবে। বুঝে গেছে? কিন্তু ধীরে ধীরে করতে চান, তাহলে আপনাকে ট্রানজিশন ইউজ করতে হবে। মনে আছে ট্রানজিশনের কোডটা? এই যেটা, এটাকে কপি করে এইখানটা বসা দেবেন। রিলোড দেন, তাই দেখেন ধীরে ধীরে আসবে। এত বড় যে প্যাডিং দিয়েছি সেটা আপনি এখন কমায় দেন, 10 পিক্সেল দিয়ে দিলাম। রিলোড যদি দেই, ছোট হয়ে গেল, আরও একটু বড় করতে হবে। ক্লিয়ার হয়েছে সবাই এই পর্যন্ত? কারো কোনো কোশ্চেন, কোনো কনফিউশন, কোনো হেজিটেশন? বলেন। কেন করেছে? হ্যাঁ হ্যাঁ, এটা কারণ আছে। যদি আমি এটাকে এর মধ্যে করি, করলেও করতে পারেন, সমস্যা নাই। মার্কার এখানে দিলাম। তো আমি যদি এখন রিলোড দিই, সবাই দেখতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমি হারাই গেছিলাম, ভুল করে কোনো একটা বাটনে ক্লিক করছি। দেখেন এখানে রিলোড দিলাম, দেওয়ার পর আমি যখন হোভার করবো তখন হোভার হয়, মাউস যখন রাখবো হঠাৎ করে চলে যায়, সে কিন্তু হোভার হয় না। মানে হোভার করলে ট্রানজিশন হয়, মাউস সরালে ট্রানজিশন হয় না। বোঝা গেছে জিনিসটা? এই জন্য এইটাকে এখানে দেওয়া যাবে না, দিতে হবে অ্যাঙ্করটাকে, যাতে মাউস রাখলেও হোভারেও ট্রানজিশন হয়, সরালেও ট্রানজিশন হয়। দ্যাটস ওয়াই যেখানে হোভার করবেন সেখানে দিবেন, হোভারের মধ্যে দিবেন না। এবার যদি রিলোড দেন, দিলেও যাবে, আবার সরালেও ওই ট্রানজিশন হচ্ছে। এবার ক্লিয়ার হয়েছেন? আপনি কে? থ্যাংক ইউ সো মাচ। কোশ্চেন করবেন, বাকিরা অনেকে আছে লাইফে কোনো দিনও কোশ্চেন করে নাই। কোশ্চেন না করলে শিখবেন না তো। আর শরীফ ভাই, বলেন। না, আপনি ওইভাবে করতে পারবেন, এইভাবে করতে পারেন, আপনার ইচ্ছে।
হ্যাঁ, চালু রাখতে হবে এবং যত কাজ করবেন সব এখানে জমা হবে, সব এখানে দেখাবে। কারেন্ট চলে গেলে কোড কেমনে করবেন ভাই? কানেকশন নষ্ট হয়ে যাবে, তখন আবার কানেকশন তৈরি করতে হবে। কানেকশন তৈরি করার জন্য দুটো কমান্ড দিতে হয়, একটা হচ্ছে জেম ইনস্টল স্যাস আর ডিরেক্টরি পাইয়ে দিতে হয়, শেষ। এবার আপনার যদি কারেন্ট চলে যায় আপনি তো কোডও করতে পারবেন না। আর এটা কখনোই বন্ধ করতে হবে না। আমি যদি বন্ধ করে দেই, আমার এখানে কোনো কিছু করলে দেখাবে না, আর কাজ করবে না। আমি যদি কিছু দেও, এখানে কাজ করবে না। ইরোড আসে, ইরোড না আসা মানে হচ্ছে এটা কম্পাইল হচ্ছে না। বুঝতে পারছেন? থ্যাংক ইউ সো মাচ। আমি চাই যে যতটুকু কাজ করেছি বুঝে শুনে ধীরে ধীরে এইটাকে ইউজ করেন। ডলার এবং পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স কী? এটা আসলে ডিফারেন্সটা আমার কাছে না, আমি এটা বলতে পারবো না। কারণ ওরা যারা প্রোগ্রামার তারা কিন্তু এটাকে ওইভাবে ডিফাইন করছে। ভেরিয়েবল যখন কল করবেন তখন আপনি ডলার সাইন দিয়ে কল করবেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কিন্তু ডলার দিয়েই কল করা হয়। এবং এই যে কোডটা আছে, নির্দিষ্ট কোনো একটা ভ্যালুকে কল করছেন তখন আপনি ভেরিয়েবল কল করবেন। কিন্তু আপনি যখন অনেকগুলো কোড প্রপার্টি ভ্যালু নিয়ে কাজ করবেন তখন আপনি পার্সেন্ট দিয়ে করবেন। এবার এটাকে কল করার জন্য এক্সটেন্ড করতে হয়। আমরা নেক্সট প্রজেক্টও এই স্যাস দিয়ে করব। সো এগুলো আস্তে আস্তে আপনাদের কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নাই। যতটুকু দেখিয়েছি দেখে দেখে করেন। বলেন। দুটো কমা মানে? ভিডিওতে দেয়া আছে তো, ভিডিওতে দেয়া আছে এবং এখানেও অলরেডি বলা আছে। এই যে এই দুটো, আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো না, এই লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো না, আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। বলেন। নেক্সট ক্লাসে আবার এটা ডিফাইন হবে, সমস্যা নেই। আর কোনো কোশ্চেন? ভেরিয়েবলটা যদি করতে পারতেন তাহলে স্যাস ইউজ করতেছে কেন? ভেরিয়েবল স্যাসে ইউজ, সিএসএস ইউজ করা যায় কিন্তু অন্যভাবে, যেমনটা এখানে করছি ওখানে করা যাবে না, ওখানে ভার দিয়ে করতে হয়। ওইটা আমি আপনাদের দেখাই না, ওটা বুটস্ট্র্যাপের মধ্যে দেখবেন শুরুতে আছে। কিন্তু স্যাস কিন্তু ভেরিয়েবল ভারের কাজ করে না, স্যাসের কাজই হচ্ছে আলাদা। দেখতে পাচ্ছেন অল্প কোডে আউটপুট জেনারেট হয়ে গেছে। আমি কিন্তু কোড বেশি করিনি, করছি নেক্সটে করে করে অল্প অল্প কাজ করছি, এগুলো তো আপনারা জানেনই, কিন্তু স্ট্রাকচারটা একটু ভিন্ন, এই আর কি। দেন শেষ। আপনি বড় বড় প্রজেক্ট খুব অনায়াসে করতে পারবেন। এখানে দেখেন কি জগা খিচুড়ি, এখানে বুঝতে কষ্ট হবে কিন্তু ওখানে বুঝতে কষ্ট হবে না, জিনিসটাকে কম্প্রেস করে। যেমন এখানে দেখবেন কয়েকটা জায়গায় কমা দিয়ে দিয়ে কোড করা হয়েছে। এই যে দেখেন, বড় প্রজেক্ট করতেছি না তো, যখন বড় প্রজেক্ট করবেন তখন দেখবেন স্যাসের উপরে কিছু নাই। যেমন দেখেন ট্রানজিশন, ডিউরেশন, এই জিনিসটা ইউজ করা হচ্ছে তিনটা জায়গায়, ন্যাপ লিঙ্কে, বাটন কাস্টমে, আবার এখানেও। দ্যাটস ওয়াই কিন্তু সে একবারে করে ফেলেছে। আমার এই জিনিসটা যদি 3 জায়গায় ইউজ করতাম কপি পেস্ট করে করে, সেটা থেকে বেটার হচ্ছে কমা দিয়ে দিয়ে আমি একবারে করে ফেলেছি কম্পাইলারের মাধ্যমে। তাহলে আমার জন্য ইজি হলো না? আমি এক জায়গায় যদি চেঞ্জ করি সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ওয়াই এটা ইউজ করতে হয়। এগুলোর মিনিং আরও ভালোভাবে বুঝবেন, আস্তে আস্তে প্র্যাকটিস করলে বুঝবেন। কখনও হতাশ হবেন না, আর পজিটিভলি নেবেন। কষ্ট হলেও শিখবেন কষ্ট করে। হ্যাঁ, কেউ কিছু বলছেন? স্যাস কি একবারই সেট আপ দিতে হবে? না, যতবার কোড করবেন সিএমডি ওপেন করে বারবার ওই লিঙ্ক করতে হবে। প্রজেক্ট ওয়াইজ কিন্তু আপনাকে বারবার ওয়াচ করতে হবে। আর রুবি যেটা ইনস্টল করা হয় সেটা একবারই করবেন, বারবার করার দরকার। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।